না, আজকেও আমরা ইনশাল্লাহ ফর্ম ট্যাগই শিখব। আমরা আমাদের এখানে একটা ফোল্ডার করে নেই। আমাদের ফোল্ডার ছিল ক্লাস 3, আমরা এখানে একটা ফাইল করব হলো ক্লাস 4 দিয়ে, ক্লাস 4.html। আজকে ফর্মের ইনশাল্লাহ অনেকগুলো গুরুত্বপূর্ণ জিনিস আমরা শিখব। আমরা প্রথমে একটা HTML লেআউট নিয়ে আসলাম। লেআউট এখানে হলো টাইটেল দিয়ে দিলাম হলো ক্লাস 4। আর এখান থেকে আমরা প্রতিবারের মতো যে কাজটা করি, যে আমরা লাইভ সার্ভারের মাধ্যমে কাজ করব, এখানে গো লাইভ দিয়ে দিলাম। আচ্ছা, তো এখানে আমাদের কিছু শো করতেছে না, কারণ আমরা বডির ভিতরে কিছু দেই নাই। আমরা কালকের মতো আর কি, আমরা ফর্ম যেহেতু আলোচনা করব, তাহলে প্রথমে আমি এখানে কি নিব, ফর্ম ট্যাগটা প্রথমে নিব। অ্যাকশনের ব্যাপারে আজকে ক্লিয়ার করব সব কিছু। আগে আমরা একটা ডিজাইন, কালকের ওই ডিজাইন, মানে কালকের মতো একটা ডিজাইন আমরা দাঁড় করে নিয়ে আসি। তো প্রথম থেকে আবার দেখাচ্ছি, যারা অনেকে হয়তো ছিলেন না। প্রথমে আমরা কি দিব, একটা লেবেল দিব, ফর্মের একটা লেবেল দিয়ে দিব যে আসলে কোন ইনপুটটা কিসের জন্য। তো লেবেল এখানে প্রথম আমি আজকে বেশি নিব না, ইউজার নেম নিলাম। এখানে নিলাম হলো ফর ইউজার নেম। ফর কেন ইউজ করি আমরা, ফর ইউজ করি হলো ফোকাসিং, মানে মানে রিলেশন করার জন্য লেবেলের সাথে ইনপুটের। ফর ইউজ করার দরকার নাই, আমার যদি না লাগে, আমি যদি না করি, দরকার নাই। যার যেভাবে দরকার সে সেভাবে ইউজ করবে। আচ্ছা, এবার এখানে একটা ইনপুট ট্যাগ নিব। আমি কিন্তু কালকে দেখাইছি বলে এগুলো দ্রুত দেখাই যাচ্ছি, মাথায় রেখেন। সেভ দিলাম, এখানে চলে আসলো। তো এখানে একটা ব্রেক ট্যাগ দিয়ে দেই। আমরা উপরে নিচে এইভাবে দেখব। আর এইখানে দুইটা ব্রেক ট্যাগ দিয়ে দিলাম, যেন আর একটা ইনপুট নিলে আমাদের গ্যাপ হয়। তো দেখেন, আমরা আর একটা নিয়ে নেই। সব থেকে গুরুত্বপূর্ণ একটা জিনিস কালকে বাদ গেছে, সেটা হলো আমাদের, আমরা কিন্তু অনেকগুলো টাইপ দেখছি, মানে মোটামুটি অনেকগুলো, সবগুলো তো আসলে ওইভাবে দেখাই নাই। আর আমি বলছিলাম যে আরও অনেক আছে, আপনারা দেখে নিন। তো আমি মোটামুটি আজকে কিছুটা আরও কিছু দেখাবো। তো দেখেন, আমরা বলছিলাম যে ডিফল্ট থাকে কি, ইনপুটের ডিফল্ট টাইপ থাকে টেক্সট। আর টেক্সটের মিনিং কি, টেক্সট মানে হলো একটা সিঙ্গেল লাইন ইনপুট নেই। দেখেন, এখানে আমি ইউজার নেম লিখলে কিন্তু মাল্টিপল লাইন নিবে না, আপনি যা লেখেন না কেন ও নিবে, কিন্তু দেখেন এটা সিঙ্গেল লাইনে চলে যাচ্ছে। আমি হজবরলা লিখলাম সিঙ্গেল লাইন, ওর কিন্তু মাল্টিপল লাইন করবে না। দেখছেন, আমি কিন্তু ইন্টার দিয়ে যে নিচে আর এক লাইন লিখবো, এটা নিবে না, কারণ টেক্সট অলওয়েজ আর কি সিঙ্গেল লাইন। আপনি যত বড় লেখেন সমস্যা না, কিন্তু এটা সিঙ্গেল লাইন। আর ইউজার নেম, এটা আমরা গতকালও দেখছি। আজকে আমরা আরেকটা নতুন দেখবো, সেটা হলো পাসওয়ার্ড। আমরা যে রেজিস্ট্রেশন করার সময় পাসওয়ার্ড, এটা তো আমাদের মানে অতি পরিচিত। আমরা পাসওয়ার্ড দেখবো। এখন পাসওয়ার্ড যখন আমরা টাইপ করি, তখন কিন্তু এরকম টেক্সট আমরা দেখি না। আমরা টগল করতে পারি, ওই যে পাসওয়ার্ড যখন থাকে ওই ফিল্ডের পাশে, মানে আইকন থাকে, চোখের মতো একটা আইকন থাকে এরকম পাশে বা নিচে, ওইটা বা হাইট শো এর মাধ্যমে আমরা এটা দেখতে পারি, আমরা কি পাসওয়ার্ড দেই সেটাকে আমাদের দেখার সুযোগ দেয়, অপশন দেয়। কিন্তু পাসওয়ার্ড কিন্তু এইভাবে মূলত আসলে, কারণ এটা হলো ইউজার সেন্সিটিভ ডাটা। পাসওয়ার্ড যদি মানে সহজে কেউ দেখতে পারে, তাহলে তো মানে ওইটা তো আর আসলে সেন্সিটিভ জিনিস, তো মানে পাবলিক হয়ে গেল। তো এই জন্য টাইপ আছে, ইনপুটের একটা টাইপ আছে পাসওয়ার্ড, এই যে। তো এটা যেহেতু আমরা পাসওয়ার্ডে কাজ করতেছি, সবগুলো দিয়ে দিলাম পাসওয়ার্ড। এইবার দেখেন, মনে করেন এখানে আমি পাসওয়ার্ড দিচ্ছি মানে 1 2 3 4 5। দেখেন, এখন কিন্তু আসে টেক্সট হিসেবে নিচ্ছে না, দেখছেন। তাহলে আমরা যখন কোনো ইনপুট ট্যাগের টাইপ যখন পাসওয়ার্ড দিব, তখন ওই ইনপুট ফিল্ডটা আমাদের পাসওয়ার্ড ফিল্ড হিসেবে কাজ করবে। মানে যখন আমরা পাসওয়ার্ড, কারণ আমরা সাধারণত পাসওয়ার্ডগুলো এভাবে ইনপুট হিসেবে নেই। এখানে আমরা একটা বাটন দিয়ে দিলাম, সে ক্লিক করলে পাসওয়ার্ড কী মানে কী দিল সেটা দেখতে পারলো, সেটা আমরা দেব পরে, এখন না। আমরা যখন হলো আরও একটু অ্যাডভান্সে যাব, ওই সময় দিব। তো আসলে টাইপ মানে পাসওয়ার্ডের কাজ কি, পাসওয়ার্ড যখন দেই তখন এইটাকে কি বলে, এটা হ্যাশ করে দেয়। মানে মানে হ্যাশ মানে কি, আসলে ও আমাদেরকে মানে বুঝতে দেয় না এখানে কি টাইপ করতেছি, যেন না বুঝতে পারে, অন্য কেউ না বুঝতে পারে। যে লিখতেছে সেই তো বুঝছে যে ওখানে কি লিখছে, আমি কি লিখছি এখানে।
তো এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস, কারণ আমাদের সেনসিটিভ বা বিশেষ করে পাসওয়ার্ড জাতীয় জিনিসের ক্ষেত্রে আমরা চোখ বুজিয়ে টাইপ পাসওয়ার্ড দিব। যতক্ষণ টাইপ পাসওয়ার্ড আপনি ইউজ না করবেন ততক্ষণ কিন্তু এইভাবে কিন্তু আপনাকে ইনপুট দিতে হবে বা নাম্বার হিসেবে দিতে হবে যেভাবে চান, কিন্তু পাসওয়ার্ড ইউজ করার ফলে আপনি নাম্বার, স্পেশাল ক্যারেক্টার, লেটার যে কোনো কিছু মিক্স করে কিন্তু আপনি পাসওয়ার্ড ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নাই। তো আমরা একটা কিন্তু টাইপ শেষ করে দিলাম পাসওয়ার্ড। গতকাল কিন্তু এই সাইটটা সম্পর্কে বলছি, আমি আরেকবার বললাম টাইপ তো আমরা বললাম মানে বুঝতেই পারলাম যে আমাদের অনেকগুলো টাইপ আছে, অনেকগুলা, যে টাইপের উপর ডিপেন্ড করে মানে আমি কোন ফিল্ডে কি ডেটা নিব ইউজারের থেকে সেই অনুযায়ী টাইপগুলো ইউজ করব। আর নেমটা কি জন্য, আমি যখন এই ফর্মগুলো ইউজার যখন সবগুলো ফিল্ড মানে সবগুলো ফিল আপ করার পরে যখন এখানে সাবমিট বাটন থাকবে, সাবমিটে ক্লিক দিবে, তখন প্রত্যেকটা ইনপুট থেকে ডাটাগুলো আর কি যাবে। কি কি করতেছো, এটা দরজাটা দরকার দিয়ে দাও, কথা বললি তাহলে তো সব সাউন্ড এখানে চলে আসে, কোথায় দরজা আটকানো। হ্যালো, হ্যাঁ বলতেছি নেমটা কি, নেম প্রত্যেকটা ইনপুট ফিল্ডে আপনাকে নেমটা ইউজ করতেই হবে। মানে আমরা যখন এইচটিএমএল নিয়ে এই ফর্ম নিয়ে কাজ করব, কেন, যখন ইউজার সবগুলো মানে ইনপুট ফিল্ডে ডেটা দেওয়ার পরে সাবমিট দিবে, সাবমিট দেওয়ার পরে যে যে ফিল্ডে ডেটাগুলো দেবে, যেমন সাপোজ ইউজার নেম ফিল্ডে সে যে ইউজার নেমটা দিবে, এই যে নেমের যে ইউজার নেম, এই ইউজার নেম প্রপার্টির ভেতরে ডেটাটা ঢুকে যাবে। কিভাবে অ্যাসাইন হবে ডেটাটা আমি এখানে দেখাচ্ছি, যে সেই ডেটাটা যায় জেসন আকারে। এখন জেসনটা কিভাবে যায়, জেসন টেসন আমরা পরে শিখব, তবে আপাতত দেখেন এই যে ইউজার নেম কোলন, সাপোজ ইউজার নেম দেশে মনে করেন যে জন, এই যে এখানে যদি কেউ ইউজার নেম হিসেবে যখন একজন ইউজার এইভাবে তার ইউজার নেমটা দিবে, ঠিক এইভাবে ইউজার নেমটা অ্যাসাইন হয়ে যাবে। মানে এই ভ্যালুটা এই নেমের যে নেম যে অ্যাট্রিবিউট আমরা দিছি ইউজার নেম, এর ভিতরে এইভাবে অ্যাসাইন হবে। এইভাবে যতগুলো ঠিক সেমভাবে এখানে কমা দিয়ে পাসওয়ার্ড যাবে, পাসওয়ার্ড সাপোজ দিছে কত 1 2, এই যে 1 2 3 4, ঠিক এইভাবে প্রত্যেকটা ফিল্ড থেকে এই নেম ধরে ধরে আর কি ডাটাগুলো এপিআই এর মাধ্যমে চলে যাবে। এটা যাবে হলো জেসন আকারে। জেসন টেসনকে এগুলো যখন আমরা অবজেক্ট মানে ব্যাক ইন কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখবো তখন আমরা এগুলো শিখবো। তো নেমটা ইউজ করতেই হবে মানে ডাটা সাবমিট করার জন্য। যদি কোনো কারণে আমি কোনো ইনপুটের নেম ইউজ না করি, সাপোজ এখানে যদি নেম ইউজ না করে এখানে, আচ্ছা আমি এখানে একটা সাবমিট বাটন দিয়েই দেই, তাহলে আমাদের আর একটু বুঝতে সুবিধা হল। তাহলে এটা দেখেন আমি এখানে ওখানে একটা কি নেব, বাটন নিতে চাচ্ছি, যে ইউজার এই ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে সাবমিট করবে, একটা কিছুতে ক্লিক দিবে, তাহলে বাটন নিব। এখন এইটা দুইটা নিতে পারি, দুইভাবে নিতে পারি। একটা হলো আমরা নিতে পারি টাইপ দিতে পারি সাবমিট, একটা হলো টাইপ দিতে পারি সাবমিট। এখানে আইডি আমাদের দরকার নাই, আর নেমও আমাদের দরকার নাই, কারণ আমি নিব হইলো বাটন, তো বাটনের নেম আমার দরকার নাই, সমস্যা নাই, রিকোয়ার্ড দিলাম না আমি। এর ভিতরে একটা আচ্ছা এই পর্যন্ত দিলাম। এখন এখানে কি লিখছে দেখেন দিন, এখানে লিখছে হলো সাবমিট কোয়েরি। আমি কি এখানে সাবমিট কোয়েরি বলে কোনো শব্দ এখানে আছে, কিন্তু নাই। তাহলে ও কোথা থেকে দিছে, যখন আমি টাইপ বাটন দিয়ে দিছি, এই টাইপ বাটন দিলে আর কি ওর ডিফল্ট টেক্সটটাই আছে বাটনের, এই টাইপ যখন সাবমিট দিয়ে দিছি এটাও একটা বাটন আর কি। তো সাবমিট দেওয়ার ফলে ওর যে ডিফল্ট ভ্যালুটা আছে সেই ভ্যালুটাও দেখাইছে সাবমিট কোয়েরি, সেই সাবমিট টাইপের ডিফল্ট ভ্যালু। এখন এইটা আমরা আমাদের মতো দিব, আমি এখানে ভ্যালুর ভিতরে আমাদের ভ্যালু ডিফাইন করে দিব। সাপোজ এখানে আমি দিলাম হলো রেজিস্টার। এই যে যখন আমি ভ্যালুতে প্রত্যেকটা ইনপুটের ভিতরে কিন্তু ভ্যালু বলে একটা প্রপার্টি থাকে, গতকালও আমি দেখাইছিলাম বলছিলাম। তো আমাদের কাজ করি নাই, আজকে দিয়ে দিই কাজ করে, ওটা কাজ করবে, ওটা কোনো কারণে হয়তো আমার ব্রাউজার বা আমার কোনো কিছুর ইস্যুর কারণে কাজ করে নাই। তো আমি এখানে দিয়ে দিলাম হলো ডেমো, এটা হয়তো আমার এই যে দেখেন আজকে কাজ করে না, ওই যে বললাম যে ব্রাউজারে ক্যাশ ধরে রাখছিল, আজকে কিন্তু ঠিকই ভ্যালু কাজ করছে, গতকাল কিন্তু আমি এটা কোনোভাবে দেখাইতে পারি নাই, মানে আমি এটা হার্ড রিলোড দিলাম। তাহলে এখানে মানে আমি চাচ্ছি যে ইউজার যদি কিছু না দেয়, এই ফিল্ডে যদি কিছু না দেয়, তাহলে ইউজারের ইউজার নেম ডিফল্টভাবে চলে যাবে ডেমো। এখন এটা এডিটও করতে পারবে, ইউজার এডিট করে যার ইচ্ছা মতো সে দিবে, আর যদি কেউ না দেয় তার ইউজার নেম ডেমো চলে যাবে। এক্সাম্পল এরকম আমরা দিয়ে দিতে পারি, যে ইউজার ডিফল্ট ভ্যালু হিসেবে আমরা আমাদের দিয়ে দিতে পারি। এখন
এই যে দেখেন, এখানে কিন্তু প্লেস হোল্ডার দিচ্ছি, কিন্তু যখন আমি ভ্যালু দিয়ে দেবো তখন কিন্তু প্লেস হোল্ডারের টেক্সটটা শো করবে না, কারণ এই ইনপুট ফিল্ডে তো ভ্যালু বসবে মূলত, আর ওই ভ্যালুটাই তো আসলে শেষে আর কি নেম প্রপার্টির মাধ্যমে চলে যাবে। এখান থেকে নেমটা চলে গেছে দেখতেছি। এই যে যদি ইউজার এই ফিল্ডে কোনো ইউজার যদি তার ইউজার নেম না দিয়ে মানে না দেয়, তাহলে এই ইউজার নেমের ভিতরে এই ডেমো ভ্যালুটা অ্যাসাইন হয়ে যাবে, যেটা আমি এইখানে দেখালাম। তো ভ্যালু প্রত্যেকটাই আছে। তো আমরা এখানে রেজিস্টার বাটন দিলাম। এখন দেখেন এই যে বাটন, এই বাটনে যখন ক্লিক দিবে, এখানে নেমটা আমি সরাইছিলাম এই কারণে মনে পড়ছে। দেখেন এখন যদি ইউজার এই রেজিস্টার বাটনে ক্লিক দেয়, শুধু একটা ডাটা যাবে, পাসওয়ার্ড, নেম ইউজার নেম যাবে না, কারণ এখানে নেম প্রপার্টিটা আমরা ইউজ করি নাই। এখানে ভ্যালু কিন্তু ঠিকই আছে, কিন্তু এই ভ্যালুটা ব্যাকএন্ডে বা এপিআই এর মাধ্যমে যাবে না, অর্থাৎ সে রেজিস্ট্রেশনই করতে পারবে না, তার রেজিস্ট্রেশন কমপ্লিট হবে না, কারণ আমরা তো এখানে রিকোয়ার্ড ভ্যালিডেশনের জন্য দিয়ে দিছি, বা মানে এপিআই ইরর দিবে আর কি, এপিআই থেকে বলবে যে ইউজার নেম নাই, বা যে কোনোভাবে যে মেসেজ দিলে আর কি সুবিধা, ওই মেসেজ দিয়ে দেবে, কারণ এখানে ভ্যালু যাবে না ইউজার নেম, এই নেমটা যদি না ইউজ করি। এই গেল কয়েকটা। এবার আমরা ফর্মের আলোচনাটা শেষ করে ফেলি, যে কেন ফর্ম ইউজ করব, ফর্ম ট্যাগটা কেন ইউজ করব। দেখো, যখন আমি এই সাবমিট বা রেজিস্টার বাটনে ক্লিক দিব, ফর্মের ভিতরে ফর্মেরও কিছু অ্যাট্রিবিউট আছে। যেমন এখানে ফর্মের সবচেয়ে গুরুত্বপূর্ণ অ্যাট্রিবিউট হলো একটা হলো অ্যাকশন। অ্যাকশন মানে কি? অ্যাকশন মানে আমরা যা বুঝতেছি, যা বুঝি বাংলায়, ওর মানে এখানেও মিনিং তাই, যে কোনো কিছু করতে চাওয়া বা কোনো অ্যাকশন নেওয়া, সহজ কথায় এর মানেও তাই। যখন আমি রেজিস্টার বাটনে ক্লিক করব, এর মানে হলো তুমি এই রেজিস্টারে ক্লিক করার সাথে সাথে এই ডাটাগুলো নিয়ে কোনো একটা অ্যাকশন নিবে। আর অ্যাকশনটা কীভাবে নিবে, এইখানে আমরা অ্যাকশনটা কোথায় নিব, এখানে আমরা ইউআরএল বা পাথ ডিফাইন করে দিব। যখন এইখানে ক্লিক করব তখন কোন পেজে গিয়ে কাজটা হবে। যেমন এখানে আমি যদি কেউ পিএইচপিতে কাজ করে, সাপোজ আমি এখানে একটা দিয়ে দিলাম যে submit.php বলে, মনে করেন যেখানে একটা পেজ আছে আমার, অর্থাৎ এই রেজিস্টার বাটনে ক্লিক দিলে এই পেজে যাবে প্রথমে। এই পেজে যাওয়ার পরে ওইখানে রেজিস্টার নামে বা যে কোনো নামে আমাদের একটা ফাংশন ক্রিয়েট করা আছে, বা যা কিছু আছে আমাদের, মানে মেন রেজিস্টার করার যে কাজটা, লজিকটা, সেই লজিকটা মানে কাজ মানে ওখানে মানে এক্সিকিউট হবে। এক্সিকিউট হওয়ার পরে ও আমাকে রিটার্ন করবে। মানে অ্যাকশনের কাজ এটাই, যে রেজিস্টার বাটনে ক্লিক দেওয়ার পরে আসলে সে কী করবে, এই অ্যাকশন ধরেই সে কাজটা করবে। যে রেজিস্টারে ক্লিক দিলে কি হবে, এইখানে আমি সব মানে এইখানে আমি মানে ডিফাইন করে দেবো, সোর্সটা বলে দিব যে ওইখানে যেয়ে তুমি এই রেজিস্টারের কাজটা, মানে রেজিস্টারের যে লজিকটা আছে, আমার যে লজিক আমার সাইটের জন্য, সেই লজিক অনুযায়ী কাজটা করে সে আমাকে ডেটা রিটার্ন করবে। একটা গেল। আর আছে আর একটা সব থেকে ইম্পর্টেন্ট হলো এই অ্যাকশনের সাথে, সেটা হলো মেথড। আমাদেরকে এখানে মেথড ইউজ করতে হবে। মেথড কেন ইউজ করব? দেখো, আমাদের এইচটিটিপি মেথড বা এইচটিটিপি ভার্বস যেটাই বলি, এইচটিটিপি ভার্বসই বলে আর কি। কয়েকটা এইচটিটিপি ভার্বস আছে, আমরা এগুলো এপিআই বা ব্যাকএন্ডের জন্য এগুলো লাগে, বা প্রত্যেকেরই লাগে। এইচটিটিপি ভার্বস হিসেবে আমরা দেখতে পারি, যেমন আছে হলো পপুলার গেট, পোস্ট, পুট, ডিলিট, আপডেট, প্যাস, মানে এইগুলোকে বলা হলো এইচটিটিপি ভার্বস বা মেথড যেটাই বলি। মানে এগুলোর কাজ কি? গেট মানে আমরা যা কিছু করি সব কিন্তু এপিআই এর মাধ্যমে কাজ হয়। আমরা যে কাজই করি সব কিন্তু এপিআই এর মাধ্যমে কাজ হয়। আমরা এই যে কি বলি, আমরা এই যে ফেসবুকে যাই, বা সাপোজ আমি যদি ক্লিকবাজেই যাই, ক্লিকবাজ দেখাই, যে ক্লিকবাজে যখন আমি মানে ক্লিক করতেছি, এখানে এ তো অনেক সময় লোড নিচ্ছে, এত লোড নিলে তো আমার সময় নষ্ট হয়ে যাবে। সাপোজ আমি গিটহাব ইউটিউবে যাই, যে আমি ইউটিউবে ক্লিক দিলাম, আমার কি নেট সমস্যা, এত সময় নাই কে? হ্যাঁ, কোনো সাইটে ক্লিক, এই যে এখানে ইউটিউবে ক্লিক দেওয়ার সাথে সাথে যে এই যে কন্টেন্টগুলো আসছে, এখন এগুলো কি এমনি আসছে? এগুলো তো এমনি আসে নাই। এটা হলো হোম ইউআরএল। আমি এটা কপি করে নিয়ে আসি,
বেজ ইউআরএল বা হোম, এই যে এটা। এখন এর এই ইউআরএল এ যখন হিট হবে, সাথে সাথে ইউটিউবের একটা এপিআই কল করা আছে। এপিআই কি করবে, যে যখন কোনো ইউজার ইউটিউবে ঢুকবে, এই ইউআরএল হিট করে যখন ইউটিউবে ঢুকবে, তখন ওর একটা গেট মেথড কল করা আছে। এপিআই একটা মেথড পরে বলি, এপিআই কল করা আছে। কারণ সব কিন্তু কমিউনিকেশন এপিআই এর মাধ্যমে, এগুলো বলতে গেলে আবার বিস্তারিত। কারণ হলো ক্লায়েন্ট আর সার্ভার এই দুইটার মধ্যে কানেকশন হয় কিন্তু এপিআই এর মাধ্যমে। আমরা হলাম ক্লায়েন্ট, বা আমি এখানে এই যে ইউটিউব লিখে যে সার্চ করলাম, ইউজার, আমি একজন ইউজার, আমি এখানে youtube.com লিখে সার্চ করলে এইটা এখানে কিছু সময় লোড হলো। এইটা লোড হওয়ার মানে কি, ও কিন্তু ওই সার্ভারে যেয়ে এই ইউআরএল ধরে কিন্তু সার্ভারে যেয়ে ওখানে কিন্তু হিট করছে, হিট করে দেন এই ডেটাটা আনতে যত সময় লাগছে তত সময় কিন্তু এখানে আর কি ওই ওই সময়টা লাগছে। তো এখানে মূলত কি হয়েছে, যখন ওই ইউআরএল হিট করব, প্রত্যেকটি ইউআরএল ওই যে অ্যাকশনের ভিতরেও কিন্তু আমরা এরম ইউআরএল এখানে দিয়ে দিব, বা পেজের দিয়ে দিব। তো এই ইউআরএল এ যখন হিট করছি, তখন ইউটিউব কি করছে, ওখানে একটা এপিআই কল করছে। এপিআইটা কি, গেট, মানে মেথডটা, এপিআই এর মেথডটা হলো গেট মেথড। গেট মানে কি, ডাটা ফেস করে নিয়ে আসে। গেট হলো ডাটা ফেস করে নিয়ে আসে। তো যখন আমরা ডাটা ইউজারকে দেখাবো, তখন অবশ্যই ডাটা আমার ওইগুলো আমার ডাটাবেজে স্টোর করা আছে, আর ডাটাবেস থেকেই আমি ডেটাগুলো নিয়ে আসবো। তখন আমরা ইউজ করি হলো গেট মেথড। গেট মানে পাওয়া, পাই। তো ওই মিনিং যা, কাজও তাই, যে ও ডাটাবেস থেকে ডাটাগুলো গেট করে বা ফেস করে নিয়ে আসে। আর যখন আমরা সাবমিট করব ফর্ম বা ডাটাবেজে ডাটা পাঠাবো, তখন আমরা ইউজ করি পোস্ট। এগুলো কিন্তু এইচটিএমএল এর আলোচনা না, কিন্তু এখানে যেহেতু আসছে এই জন্য আমি একটু হালকা ধারণা দিয়ে দিচ্ছি। পুট কি, পুটের কাজও, পুট হলো আপডেট করার জন্য ব্যবহার করা হয়। মানে আমরা একটা ডাটা বা ফেসবুকে একটা পোস্ট করছি, পোস্ট করার পর আমরা ওইটা আপডেট করতে পারি না, ওই আপডেট করার জন্য পোস্টেও করা যায়, পুটের মাধ্যমেও করতে পারি। এই আপডেটের মাধ্যমে, মানে আপডেটের মাধ্যমেও করতে পারি। অনেকগুলো অপশান আছে, প্রত্যেকটার মানে ইউজ কেস আছে। আর আমরা কোনো পোস্ট ডিলিট করার সময় ডিলিট মেথড, মানে এইগুলো হলো এইচটিটিপি ভার্বস বলে আর কি। তো এগুলো সম্পর্কে জাস্ট একটু বেশি হালকা বললাম, কারণ এইখানে আমার লাগবে। এখন ফর্ম যে আমরা সাবমিট দেবো, এইখানে আমরা দুইভাবে ফর্ম সাবমিট করতে পারি। একটা ইউজ করতে পারি গেট মেথড, আর একটা ইউজ করতে পারি পোস্ট মেথড। আমরা কিন্তু দুইভাবেই ফর্ম সাবমিট করতে পারি। আমরা কোনটা ইউজ করব, আমরা দুটাই ইউজ করতে পারি, তবে দুইটার ভিতরে পার্থক্য আছে, এবং রিকমেন্ডেড হলো পোস্ট। আমার যখন যেটা দরকার বা আমার প্রয়োজন অনুসারে আমি দুইটার যে কোনো একটা বেছে নিব, তবে কখন কোনটা মানে বেছে নিব সেটা আমি একটুখানি বলি, এটা মাথায় রেখেন, এটা কিন্তু মোস্ট অফ দি ইম্পর্টেন্ট। গেট আর পোস্টের মধ্যে পার্থক্য আছে। পার্থক্যটা হলো এই, যখন আপনি পোস্ট ইউজ করবেন, পোস্ট কখন ইউজ করবেন, যখন আপনার ডেটাগুলো সেন্সিটিভ হবে। মানে প্রথম কেস সেন্সিটিভ ডেটা, যেমন এখানে ইউজার নেম, পাসওয়ার্ড, এগুলো হলো সেন্সিটিভ ডেটা ইউজারের। কেন সেন্সিটিভ ডেটার ক্ষেত্রে পোস্ট ইউজ করব, কারণ যখন আমরা পোস্টের মাধ্যমে ডেটা পাঠাবো, তখন এই ডেটাটা আর কি ইউআরএল এ শো করবে না, এই যে ইউআরএল এর প্যারামিটার আকারে শো করবে না। কারণ যখন কোনো মানে ফেসবুকে পোস্টে, গ্রুপে যাবেন এইখানে, বা যে কোনো পেজে বা যে কোনো জায়গায় গেলে, আমি যদি সাপোজ এখানে w3school.com দিলাম, এটা হলো ওর হোম পেজ বা ইউআরএল, এইচটিএমএল দিয়ে এখানে করলাম। তারপর মনে করেন যে টেস্ট ইউর সেলফে দিলাম। তো আমি এটা কপি করে নিয়ে আসি, যেহেতু এখানে ছোটো জায়গা বুঝতে পারবেন না, আমি এটা ডিলিট করে দিই, এটা নিয়ে আসি। আমি এখানে এখানে দিলাম, এই যে দেখেন, এই যে এইটাকে বলা হয় ইউআরএল প্যারামিটার। আমার কিন্তু মানে ডোমেন, মানে মূল বেজ ইউআরএল কিন্তু এইটা w3school.com, তারপরে এইচটিএমএল, এটা ওদের আর কি। আর এই যে জিজ্ঞাসা চিহ্নর পরের থেকে এই যে এটা হলো ইউআরএল প্যারামিটার। ইউআরএল প্যারামিটার এভাবে লিখতে, আমরা এগুলো পরে ব্যাক ইন করা করার সময় দেখবো সবই। তো যখন আমরা গেট ইউজ করব, এইখানে যখন গেট ইউজ করে রেজিস্টার বাটনে ক্লিক করে সাবমিট করব, ডেটাগুলো যাবে এইভাবে। তাহলে আমরা যদি আমাদের এই ইউআরএল এর সাপেক্ষে চিন্তা করি, মনে করেন যে এরকম এই এই যে দেখেন, এখানে কিন্তু আমি যে এই যে সাবমিট মানে করছিলাম না, এখানে এই যে ডেটা একবার লিখছিলাম না, সেই ডেটাগুলো কিন্তু নিয়ে নিছে, এই দেখেন, দেখছেন? এই যে ইউজার নেমের হলো এটা, সরি, এই যে
মানে যখন এইখানে গেট ইউজ করব ডেটাগুলো এইভাবে যাবে, ইউআরএল এর পরে জিজ্ঞাসা, এটা হলো মানে জিজ্ঞাসা চিহ্ন, তারপরে এই যে নেম বসবে, কই এই যে নেম, এখানে কি দিস ইউজার নেম, তাহলে ইউজার নেম আর ইউজার নেমের ভিতরে যা দিব সেইটা বসবে। তো আমি একটু কেটে দিলাম, আমি পরে, তারপরে কি বসবে, তারপরে হলো আপনার এই কি বলে এটা, অ্যাট দ্য রেট, তারপরে পাসওয়ার্ড। এই যে এইবার দেখেন, যখন আমি এখানে গেট মেথড ইউজ করব, আমি যদি এখানে এখানে পাসওয়ার্ড কত দিচ্ছি, DKF জে, এখানে তো আমি DKF জে দিছি, কিন্তু আপনারা বুঝতেছেন না যেহেতু পাসওয়ার্ড ইউজ করছি। আর এখানে দিছি কি ডেমো। তাহলে সাপোজ এক্সাম্পল হিসেবে মনে করেন যে কোনো ইউজার তার ইউজার নেম দিয়েছে ডেমো, পাসওয়ার্ড দিয়েছে এটা। এখন যখন এখানে গেট ইউজ করবেন আপনি আপনি অ্যাপ্লিকেশন বানাইছেন এখানে গেট মেথড দিয়ে, এখন ইউজার যখন এই রেজিস্টার করবে, তখন আর কি যখন সাবমিট বাটনে, এই রেজিস্টার বাটনে ক্লিক করবে, তখন এই ডেটাটা এইভাবে ইউআরএল এ শো করে সাবমিট হবে। এখন এখানে দেখেন ইউজারের সেন্সিটিভ ডেটা আছে যেটা আসলে দেখতে পাচ্ছে, এবং এটা হ্যাক হওয়ার সম্ভাবনা কিন্তু খুবই বেশি, কারণ যে কেউ হ্যাক করতে পারবে এটা। কারণ আপনার ডেটা তো এখানে দেখা যাচ্ছে, মানে এই যে সেন্সিটিভ ডেটা দেখা যাচ্ছে। আরেকটা প্রবলেম হলো গেটের, যে এই যে ইউআরএল এ যে এরকম প্যারামিটার আকারে আকারে যাবে। এখন আমার তো ফর্মের এখানে ভ্যালু দুইটা, অথবা এখানে আমি ইউজার নেম বা পাসওয়ার্ড 4-5টা ক্যারেক্টার করে নিয়েছি, কিন্তু আমার তো আরও অনেক ইউজ কেসের উপর ডিপেন্ড করে ফর্মে দেখা যাচ্ছে আমরা যে পোস্ট লিখি ডেসক্রিপশন, একটা পোস্ট তো অনেক বড় হয়। তো এখানে যদি আমি এখানে যদি আমি একটা ফিল্ড যদি নেই, মনে করেন যে পোস্ট দিয়ে এবার মনে করেন অনেক বড় একটা লাইন বা আমরা একটা ডেসক্রিপশন লিখলাম, তো কি হবে, এইটা অনেক বড় হয়ে যাবে না? তো বড় হইলে সমস্যা কি, ইউআরএল এর লিমিট হলো 2048 ক্যারেক্টার পর্যন্ত, অর্থাৎ 2048-এর বেশি ক্যারেক্টার ইউআরএল এর মাধ্যমে সাবমিট করা সম্ভব না। এই হলো দুইটা মানে মেইন দুইটা প্রবলেম হলো গেটের, এই দুইটা। এজন্য আমরা কি ইউজ করব, অলওয়েজ ইউজ করব ফর্ম সাবমিটে পোস্ট ইউজ করলে কি হবে, পোস্ট ইউজ করলে দেখা যাচ্ছে হলো আর কি আমাদের এই ইউআরএল এ আমাদের যে যতটুকু ছিল ইউআরএল অতটুকুই থাকবে, যত ইচ্ছা ডেটা আমি পাঠাইতে পারবো, যত বেশি ডেটা, কোনো সমস্যা নাই পোস্টের মাধ্যমে। সার্ভারটা আবার অন করি, কারণ এখানে ভ্যালুটা নিয়ে নিয়েছিল। দেখেন আমার কিন্তু ইউআরএল একদম ক্লিয়ার, শুধুমাত্র আমার ক্লাস 4 HTML যে পেজে আছে সেই পেজটাই দেখাচ্ছে। এবার আমি এখানে কি দিয়েছি, এখানে মনে করেন যে গেট দিব, দেখি কি হয়, আমরা লাইভেই দেখি। এখানে ডেমো দিছি আর এখানে পাসওয়ার্ড দিছি 1 2 3 4। এবার আমি রেজিস্টারে সাবমিট দিলাম, দেখছেন আমার কিন্তু ফর্ম সাবমিট হয়ে গেছে। এখানে আমি নট নাও দিলাম। এবার আমি এটা কপি করে নিয়ে আসি, আমি যা দিছিলাম তাই আসছে কিনা দেখেন তো, এই যে দেখছেন ইউজার নেমে যা দিছি ডেমো, পাসওয়ার্ডে 1 2 3 4 5 দিছিলাম, সব কিন্তু চলে আসছে। আর এইখানে ক্যান নট গেট সাবমিট ডট টিএসপি, কারণ এইটা তো এই অ্যাকশনটা তো আমাদের নাই, আমরা তো এইগুলো ব্যাক ইন করতেছি না এখন, এইটা তো নাই আমাদের, বুঝছেন, যার কারণে আর কি আমরা এখানে এমটি রেখেও দিতে পারি আর কি, এমটি রেখে দিতে পারি 1 2 3 4 5। তখন কি হয় দেখেন, আচ্ছা এখানে সেভ করি, আচ্ছা এটা দেখাচ্ছে, এটা আমি কাট করে নিলাম, কাট করে সেভ দিলাম। এবার দেখেন এখানে রেজিস্টার বাটন, দেখেন এখানেই কিন্তু পাসওয়ার্ড তো রিকোয়ার্ড করা, তাহলে 1 2 3 4 5 6 দিলাম, রেজিস্টারে ক্লিক দিলাম, এখানে আমি নট নাও দিয়ে দিলাম, এই দেখেন চলে আসছে। এখন আমি এই দেখেন সব চলে আসছে, মানে আমি যেটা বললাম সেটাই। তাহলে আমরা ইউজার সেন্সিটিভ ডেটা বা বিশেষ করে যদি আমরা না বুঝতে পারি, অলওয়েজ পোস্ট ইউজ করব। এখন আমি পোস্ট ইউজ করি, এখানে গেট দিছি বলে ওইটা চলে আসছে। গেট অলওয়েজ ইউজ করব ডাটা ফেস করার জন্য। তাহলে যখন আমরা গেট পোস্ট ইউজ করবো, এখানে দিলাম 1 2 3। এইবার আমরা রেজিস্টার বাটনে ক্লিক দেই, দেখেন পেজ কিন্তু চলে গেছে, কিন্তু ইউআরএল তো আগেরটাই আছে তাই না, ইউআরএল মেবি আগেরটাই আছে, হ্যাঁ এইবার দেই 1 2 3 4 5। দেখেন তো ইউআরএল এ কোনো প্যারামিটার ঢুকছে, এখন ঢোকে নাই। কেন ঢোকে নাই, কারণ আমি ইউজ করছি পোস্ট। তাহলে ইউআরএল এর নিয়ে আমার ইউআরএল এ প্যারামিটার কোনোটাই যায় না। এখন ইউজার সাবমিট দেওয়ার পরে দেখেন পেজটা চলে গেছে, কারণ ইউজার ওখানে কি দিয়েছে সেটা তো আর আমি ওখানে দেখাবো না, বা আমার ইউজ কেজের উপর ডিপেন্ড করে এটা দেখাবো, সেটা ভিন্ন বিষয়। তো সাবমিট দেওয়ার সাথে সাথে কিন্তু এই অ্যাকশানে আমি যেহেতু কোনো কিছু দেই নাই, যার কারণে ওখানে এমটি দেখাচ্ছে। এখানে রিলোড দিলে চলে আসবে আর কি। রিসেন্ট ক্যান্সেল করি, আমরা ব্যাগে আসি আর কি, এখানে অ্যাকশন দেই নাই বলে ওইটা হয়েছে। তো আমি মনে করি যে আসলে এটা ক্লিয়ার।
এবার আরেকটা জিনিস, আমি এখান থেকে ডেমোটা তুলে দিয়ে সেভ দিলাম। আমার এখানে কিছু নাই। এই ফর্মের আরও একটা অ্যাট্রিবিউট আছে, সেটা হলো অটো কমপ্লিট। অটো কমপ্লিট মানে কি, আমরা যখন আমরা যখন বিভিন্ন জায়গায় লগ ইন করতে যাই বা রেজিস্ট্রেশন করতে যাই, তখন দেখবেন কি হয়, যে হলো আপনার কি বলে, ওই মানে রেজিস্ট্রেশন বা লগ ইন বাটনে ক্লিক করলে সাথে সাথে আমার ব্রাউজার থেকে আর কি এটা নিয়ে আসে। এই যে আমি যদি এখানে সাইন ইন করতে যাই, মানে ব্রাউজার থেকে এই যে অটো অটো কমপ্লিট করে আমার এখানে নিয়ে আসে আর কি, এখানে সরাসরি বসাই দেয়। এইটার কাজ হলো এই যে অটো কমপ্লিট করে এই কাজটা। মানে আপনি আগে এই ফর্মটা ইউজ করে যে আগে ইউজার নেম পাসওয়ার্ড যা যা ইউজ করছেন, যখন আপনি পরবর্তীতে আসবেন তখন এই ব্রাউজার ডিফল্টভাবে আপনার আগের ওই ডেটার উপর ভিত্তি করে এখানে ভ্যালু একটা বসাই দেয়। এটা আমরা অলওয়েজ আমাদের সামনে পড়ে আমরা দেখি। তো এখানে আমরা তো যেহেতু কিছু দেই নাই, রিলোড দেই, আমাদের এখানে আপাতত কিছু এইভাবে করবে না। আমরা যখন এই ফর্মটা সাবমিট করে মানে করব, তখন আর কি এই জিনিসটা আর কি দেখাবে, বুঝছেন? তবে ইউজ কেস হলো ওইটাই। এই যে ওয়াচ যাচ্ছে না, দেখছেন? এই অটো কমপ্লিট অফ অন আছে, এর দুইটা ভ্যালু, একটা হলো 1 আর একটা হলো অফ। আপনি যদি অটো কমপ্লিট অফ করে দেন, তাহলে কখনো ডিফল্ট ভ্যালু এখানে বসবে না, আপনার মানে নিজের থেকে ব্রাউজার বসাবে না। ব্রাউজারে রেখে আপনি অফ করে দিলেন। আর যখন আপনি এটা অন করে দিবেন, তখন দেখা যাচ্ছে, এটা আমরা সবসময় অন রাখারই চেষ্টা করি, আর ডিফল্ট সম্ভবত ওয়ান। তো ফর্মের এতটুকুই এতটুকুই দেখেন, ইনশাল্লাহ শেষ। এবার আমরা টাইপে চলে যাই। টাইপ অনেক টাইপ আছে, তো আমি আর সময় নষ্ট করতেছি না। দেখেন, তাহলে আমরা একটার পর একটা টাইপ এবার দেখতেই থাকবো, অনেকগুলো। আচ্ছা, অনেকগুলো না, একটা করেই দেখি। আচ্ছা, আমরা এই শোনেন, আমি আইডি নেম রিকোয়ার্ড এগুলো আমি দিচ্ছি না, কারণ এগুলো যেহেতু বলছি, আমি শুধু টাইপটা নিয়ে কাজ করতেছি, টাইপটাই দেখাবো। এখন কী কী টাইপ আছে, ডেট দেখেছি, কালার দেখেছি, আর ডেট টাইম লোকাল আছে। ডেট টাইম লোকাল খুব একটা ইউজ করা হয় না, আপনারা করে নিন। তারপরে ইমেইল দেখেছি। আরেকটা সবথেকে গুরুত্বপূর্ণ টাইপ আমরা দেখবো এখন ফাইল, কারণ আমাদের প্রচুর কাজ করা লাগে ফাইল নিয়ে। আমি চাচ্ছি ইউজার আমাকে পিডিএফ ফাইল, যে কোনো ফাইল আপলোড করবে। এই যে যখন আমি টাইপ ফাইল ইউজ করছি, দেখেন এখানে ব্রাউজার থেকে আমাদের এই পিসি থেকে ফাইল আপলোড করার জন্য একটা সুযোগ করে দিচ্ছে সে। এই যে এখানে দেখেন চলে আসছে। অর্থাৎ ফাইলের মাধ্যমে সে মানে ফাইল আপলোড করতে পারবেন। আপনি যখন টাইপ ফাইল দিবেন, তখন আমরা ওই ওই ইনপুটের মাধ্যমে আর কি, ওই ইনপুটটা ফাইল ইনপুটের মাধ্যমে যে কোনো ফাইল আপলোড করতে পারবো এখানে। তো এখানে এখানে ইনপুট টাইপ ফাইল, এখানে সম্ভবত অ্যাকসেপ্টে বলা যায়। হ্যাঁ, অ্যাকসেপ্টে আপনি বলে দিতে পারেন কি কি ফাইল আপনি অ্যাকসেপ্ট করবেন, কি কি ফাইল আপনি অ্যাকসেপ্ট করতে চাচ্ছেন, এটা আপনি এখানে বলে দিতে পারেন। যেমন আমি এখন আমি যেহেতু সেভ করি না, এখানে দেখেন তো যে কি কি ফাইল এখানে দেখাচ্ছে। আমি এখান থেকে লিস্ট আকারে দেখি, কি কি দেখেন এখানে পিডিএফ, ইমেজ, সমস্ত ফাইল, পিএনজি, জেপিজি, সব ফাইল দেখাচ্ছে। বুঝতে পারছেন? যত রকম আছে সবগুলো ফাইল দেখাচ্ছে। কিন্তু না, আমি চাচ্ছি যে হলো, এটা কেটে দেই, যে এই ফাইলে শুধুমাত্র পিএনজি এক্সটেনশন যে ফাইলগুলো আছে সেগুলোই নিতে পারবে। তাহলে সম্ভবত ডট পিএনজি কতটা লিখলে কাজ হবে আশা করি। দেখছেন এখানে আমার আর কোনো পিডিএফ ফাইল শো করছে? করে নাই। ব্রাউজার কিন্তু অটোমেটিক্যালি হাইড করে দিচ্ছে। আমি যেহেতু পিএনজি দিছি, সব এখানে যতগুলো ফাইল এইখানে দেখেন, টাইপ দেখেন, এই যে যতগুলো শো করতেছে সব পিএনজি ফাইল। আমি চাচ্ছি ইউজার থেকে শুধু পিএনজি নিব। আমি চাচ্ছি না পিএনজির সাথে জেপিজি ইমেজগুলোও আমি দিব। তো সম্ভবত কমা দিতে হবে নাকি স্পেস দিতে হবে, আমি দিয়ে দেখি, আমার এক্সাক্ট মনে নাই। ডট জেপিজি। তো এখন দুই টাইপের ইমেজ নিতে পারবো আমি। এইখানে খেয়াল করবেন, জেপিজি ইমেজ থাকলে এই যে কই 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 এখানে একটা শো, এই যে জেপিজি, দেখছেন? আমি যখন জেপিজি দিয়ে দিছি, তখন জেপিজি পিএনজি দুই টাইপের ইমেজগুলো সাপোর্ট করতেছে। আমি ডিটেলসে গেলাম না, যে আমি এখানে অ্যাকসেপ্ট প্যারামিটারের মাধ্যমে বলে দিতে পারি তুমি কি কি টাইপের ফাইল অ্যাকসেপ্ট করবা। শেষ। আমি ফাইল নিয়ে বিস্তারিত বললাম না। অ্যাকসেপ্ট যদি আমরা না বলি, তাইলে তো সবই ব্যবহার করতে সবই পারবো। নেবে, যদি অ্যাকসেপ্ট না বলে দেও সব নেবে। আমি এখানে বলে দিলাম শুধু পিডিএফ নিবা, তাহলে ওই যে ফাইল বলবো তার এক্সটেনশন ডট পিডিএফ,
দেখেন এবার আমি যাই এখানে, শুধু পিডিএফ গুলো শো করবে, দেখছেন? এই যে পিডিএফ, এই যে ফোল্ডার শো করতেছে কারণ এর ভেতরে পিডিএফ ইয়ে আছে, বুঝছেন? এই কিন্তু মূলত দেখেন সব পিডিএফ শো করতেছে, আইকন থেকেই তো বুঝতে পারতেছেন। এখন এখান থেকে একটা দেখেন, এখান থেকে যেটা হয়েছে, এখান থেকে আমি একটার বেশি সিলেক্ট করতে পারবো না এখন বর্তমান যে সিচুয়েশনে আছি। আমি এখান থেকে দেখেন, আমি কিন্তু এক কিবোর্ডের কন্ট্রোল, কিবোর্ড থেকে কন্ট্রোল চিপস, আর আমরা জানি কন্ট্রোল চিপে ক্লিক দিলে মাল্টিপল সিলেক্ট করা যায়, কন্ট্রোল ক্লিক। কিন্তু আমি দেখেন একটার বেশি ক্লিক করতে পারতেছি না, অর্থাৎ আমি এখানে একটার বেশি ফাইল সিলেক্ট করতে পারবো না। তাহলে আমার যদি আমি যদি ইউজার থেকে মাল্টিপল ফাইল নিতে চাই একবারে, তাহলে এর একটা প্যারামিটার আছে মাল্টিপুল, সম্ভবত মাল্টিপুল, হ্যাঁ মাল্টিপুল বলে একটা প্যারামিটার আছে। এইবার আপনি যান মাল্টিপুল, এইবার আমি দেখেন একের অধিক সিলেক্ট করতে পারতেছি, কন্ট্রোল কি, কন্ট্রোল চিপে ক্লিক করতেছি মাউসের মানে লেফট বাটন, এই যে। তো আমরা ফাইল দেখলাম, বিস্তারিত আপনারা দেখে নিন, মানে বিস্তারিত বলতে এর বাইরে তো নাই খুব একটা, টুকটাক আর আপনাদের কাজের সময় আসবে, ওটা দেখে নিন। আমরা আর একটা জিনিস দেখব পর, আর একটা জিনিস আছে ইমেজ। তো ইমেজটা আসলে কি ফাইলের মতোই আর কি ইমেজ। মনে করেন আমি এই ইনপুটের মাধ্যমে যেমন এখানে রেজিস্টার শো করলাম, আমি চাচ্ছি এইখানে এটা ইমেজ ট্যাগের ব্যবহার আমার লাইফে আমি কোনোদিন করি নাই, দেখি নাই, মানে করি নাই আর কি। তো যখন এখানে মাল্টিপুল এটা ওটা সব তুলে দেয়, ইমেজ মানে মনে করেন না যে আসলে ইমেজ ইনপুট দিতে পারবে এই ফাইলের মতো না। এখানে যখন ইমেজ টাইপ ইউজ করবেন তখন এখানে সোর্সে আপনার ইমেজটা বলে দিবেন। কেন বলতেছি, কারণ হলো অনেক জায়গায় এগুলো আমরা ইমেজ ট্যাগের মাধ্যমে করি না, করবও না, কোনোদিন আমি করিও নাই, দেখিও নাই। এগুলো আমরা আইকন ইউজ করবো আর কি, হ্যাঁ আইকন ইউজ করে। যেমন অনেক সময় রেজিস্টার করার সময় রেজিস্টার কথার পরিবর্তে দেখা যাচ্ছে রেজিস্টারের একটা আইকন থাকে, লগ আউট করার সময় ফেসবুক বিভিন্ন জায়গায় লগ আউট কথাটা না লিখে লগ আউটের একটা আইকন থাকে, লগ আউট আইকন, রেজিস্টার আইকন, এরকম আইকন তো আমরা জানি আর কি। লগ আউট আইকন সাপোজ এরকম থাকে, আমরা অ্যাভেলেবল দেখি আর কি, এই যে এরকম আইকন থাকে আর কি, পিডিএফ এর আইকন থেকে যে পিডিএফ ডাউনলোড ইনপুট করো। তো আমরা এই কাজগুলো দেখা যাচ্ছে এখানে রেজিস্টার কথাটা না লিখে আমি একটা রেজিস্টার আইকন দিতে পারি, এই জন্য এখানে সোর্সের ভিতরে ওইটা বলে দিতে হবে। এখন আমার তো আর ওইসব আইকন আমি এখানে ইমেজ এখানে রাখি নাই, আমার যে ইমেজটা আছে কালকে আমরা দেখছিলাম ওই ইমেজটাই দেখাচ্ছি, বুঝছেন? অ্যাসেটস, ইমেজ, লোগো, লোগো অন ডট পিএনজি, এই যে। অর্থাৎ এই এই দেখেন এর উপর কিন্তু হোভার হচ্ছে, কারণ হলো এটার এইটাই যখন ক্লিক করবে তখন আমরা আর কি এই যে ফর্ম সাবমিট হয়ে যাবে। এটা আমি কোনোদিন ইউজ করিও নাই, দেখিও নাই, মানে কোনোদিন লাগবেও না, কারণ এরকম আমার যদি রেজিস্টারের পরিবর্তে ইমেজ দেওয়াই লাগে সেসবের জন্য আমরা আইকন ইউজ করব, কোনো সমস্যা নাই পরে। তো আমরা নাম্বার দেখেছি, ইমেজ দেখলাম, আরেকটা ইম্পর্টেন্ট আছে, হ্যাঁ সেভ করি, আরেকটা ইম্পর্টেন্ট আছে, অনেক ইনপুট আছে আমরা ইউজারকে ওইগুলো শো করি না, অনেক ইনপুট ফিল্ড আছে এখানে। মনে করেন যে অনেক কিছু আছে ইউজারকে আমি দেখাবো না, মনে করেন কেমন তেমন একটা ইউজ কেস, সাপোজ এক্সাম্পল মনে করেন যে হলো আমি একটা এটা হলো টেক্সট দিয়ে দিলাম আর এর ভ্যালু দিয়ে দিলাম, মনে করেন যে হলো আমি বাংলাদেশি কোনো ই কমার্স সাইট, মনে করেন তো ই কমার্সে কোনো ইউজার যখন অর্ডার করবে তো বাংলাদেশ থেকে যখন হবে তখন তো মানে আমরা এই সাইটটা যেহেতু বাংলাদেশে রান হচ্ছে, যে সবার দেশ তো বাংলাদেশ, কান্ট্রি বাংলাদেশ। তো এখানে আমি কি করলাম যে এই ইনপুটের ভ্যালুটা হলো ওই যে এটা হলো বাংলাদেশ, তো আমি চাচ্ছি যে যেহেতু বাংলাদেশ থেকেই আমার এই সাইটে সমস্ত ইউজাররা অর্ডার করবে, তো এই লেখাটা আসলে ইউজারকে দেখাই তো কোনো লাভ নাই। আমার যদি মাল্টিন্যাশনাল হইতো সমস্ত বিভিন্ন দেশে, তখন দেখা যাচ্ছে একটা সিলেক্ট দিয়ে অপশান দিয়ে ইউজারকে সিলেক্ট করার অপশান দিতাম যে তুমি কোন দেশ থেকে অর্ডার করতেছো সেটা সিলেক্ট করো। আমার যেহেতু কাস্টমার সব বাংলাদেশের, তো এটা বাংলাদেশ আমি ডিফাইন করে দিছি, এইটা আর ইউজারকে কষ্ট দিচ্ছি না যে তুমি দেশ হিসেবে বাংলাদেশ বারবার সিলেক্ট করবা, এবং ইভেন আমি ইউজারকে দেখাইতেও চাচ্ছি না। তো কি করব, আমাদের আর একটা টাইপ আছে হিডেন, HIDDEN, হিডেন। এই যে এখানে কিন্তু ইনপুটটাকে আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝালাম, আমার যে আপনার যখন যেভাবে প্রয়োজন সেইভাবে, এইটা কিন্তু আছে এখানে। আমি যখন এই রেজিস্টার বাটনে ক্লিক করব এই ভ্যালুটাও কিন্তু ব্যাক এপিআই এর মাধ্যমে ডাটাবেজে দিয়ে সেভ হবে, যে ইউজারের কান্ট্রি বাংলাদেশ, কিন্তু এখানে আমি ইউজারকে দেখাই নাই। তো আমরা একটা গুরুত্বপূর্ণ জিনিস শিখলাম, এটা আমাদের অনেক সময় লাগে এবং প্রচুর লাগে আর কি ইউজ কেসে, হিডেন। রেডিও, তারপর তারপর আমরা এখন দেখব হলো
আরেকটা আছে সার্চ। সার্চ কোনোদিন আসলে লাগে না, দেখি নাই। যেমন সার্চ, এই সার্চটা আসলে কি, এই সার্চটা মূলত এই টেক্সটের মতোই কাজ করে, এই টেক্সট ফাইলের মতোই কাজ করে আর কি, এই যে টেক্সটের মতোই কাজ করে, এর যে এক্সট্রা বেনিফিট আছে এমন না। মূলত এই যখন আমরা কারণ আমরা যখন ইউজার যখন এই সার্চ করে, আমরা যখন এই যে গুগলের অ্যাড্রেস বার এখানে সার্চ করতেছি, এটাও তো একটা ইনপুট ফিল, এই যে এই সার্চ ইনপুট ফিল আর কি। তো ওখানে যে টাইপ সার্চ দিতে হবে এমন না, এই টেক্সট দিয়েই মূলত আমরা কাজগুলো করি। আপনি ইচ্ছা করলে সার্চ দিতে পারেন, কোনো সমস্যা নেই, অ্যাজ লাইক অ্যাজ টেক্সট সার্চ। তো আর আছে, আর একটা গুরুত্বপূর্ণ আছে হলো রেঞ্জ। আমরা এখন রেঞ্জটা শিখবো। রেঞ্জ, রেঞ্জের কাজ কি? রেঞ্জ হলো আমরা মনে করেন যে ইউজ কি বলে, নির্দিষ্ট একটা রেঞ্জে ইউজারের থেকে আমরা মানে ডেটা নিতে পারি নির্দিষ্ট একটা রেঞ্জে। যেমন আমি যদি আপনাদেরকে দেখাই, মনে করেন যে কি এক্সাম্পল দিব, এক্সাম্পল সেট করাই তো। ওই যে ভাই ট্রেনের টিকিট 10 দিনের কাটতে হয় হ্যাঁ, 10। এটা আমরা যে কোনো ভাবে দেখাইতে পারি। মনে করেন যে আমি এখানে বললাম, আচ্ছা আগে লিখি এটা, এটা এখানে আমার টাইপ তাহলে কে বেড়ে, আচ্ছা রেঞ্জ লিখে আমি সেভ করি আগে, কি দেখা, এই যে দেখেন এটা কিন্তু প্রচুর থাকে। ওই যে প্রাইস যখন আমরা ফিল্টার করি, প্রোডাক্টের ফিল্টার করি যে প্রাইস অনুসারে ফিল্টার, তো এখানে কোনো ভ্যালু দেখাচ্ছে না, আমরা আসলে বুঝতেছি না যে আসলে এটা কিসের জন্য রেঞ্জ। তো আমরা এখানে ওকে এখানে বলে দিতে পারি যে কত থেকে কতর মধ্যে রেঞ্জটা হবে। দুইটা প্রপার্টি আছে, মিন আর ম্যাক্স। যে মিন হলো 0 আর ম্যাক্স হলো, এখানে আমি দিয়ে দিলাম 50। মিন 0 আর ম্যাক্স হলো 50। অর্থাৎ এই যে রেঞ্জটা 0 থেকে 50-র ভিতরে কাজ করবে, মানে 50, 0 থেকে, হ্যাঁ 0 থেকে 50-এর মধ্যে কাজ করবে। তো এটা আমরা অনেক অনেক কাজে লাগে, বা মানে অনেক কাজে লাগে বলতে আমাদের ওই যে প্রোগ্রেস বার যেটা দেখানোর জন্য, মানে ফিল্টারিং এর জন্য। এখানে এখন এই যে এখানে ভ্যালু শো করতেছে না, এসো করতেছে না, ওগুলো দেখাইতে গেলে তো মনে করেন যে মানে অনেক কিছু ইউজ করতে হবে, ওইটা ওই দিকে আমরা যাচ্ছি না। তো এটা মূলত রেঞ্জটা মূলত কাজ কি জন্য ইউজ করা হয়, যে ফিল্টারিং এর জন্য ম্যাক্সিমাম ক্ষেত্রে। যে এখানে 10,000 থেকে 20,000 রেঞ্জের কয়েনগুলো দেখতে চাচ্ছি, এখানে একটা ই কমার্স সাইটে দেখা যাচ্ছে তাদের সর্বোচ্চ 5 লাখ টাকার পর্যন্ত পণ্য আছে। তো এখানে 0 থেকে 5 লাখ দিয়ে দিল, এখন ইউজার যতটুকু সিলেক্ট করলো, আর যেখানে এই কি বলে এই যে এরিয়াটা যেখানে থাকবে সেখানে কত ভ্যালু, সে কত ভ্যালু পর্যন্ত সিলেক্ট করছে সেটা কিন্তু দেখায়। তো যেহেতু আমরা ওইটা করতেছি না, এই জন্য এখানে দেখা যাচ্ছে না। তাহলে এইবার আমরা দেখব, দেখেন আমরা গতদিন কিন্তু কি বলে ডেট দেখছিলাম। ডেটটা কি, যেখানে যখন ডেট, আচ্ছা এই মিন ম্যাপ কিন্তু অনেক, মানে মিন আর ম্যাক্স কিন্তু অনেক জায়গায় ইউজ, সবগুলোর ক্ষেত্রে প্রায় ইউজ করা যায়, মানে নাম্বারিং এর ক্ষেত্রে। যেমন নাম্বার আমরা আগে ডেটটা দিয়ে বুঝাই, মিন ম্যাক্স এখানে থাক, ডেট দিয়ে বুঝাই ডেট। এখন দেখেন এইখানে কিন্তু, এখানে কিন্তু ডেট মূলত সব শো করতেছে। আমি এখানে কিন্তু ডেট বলে দিতে পারি যে তুমি কত থেকে কত পর্যন্ত এখানে শো করবা, কত ডেট থেকে কত পর্যন্ত, মানে সর্বনিম্ন কত আর সর্বোচ্চ কত মানে পর্যন্ত শো করবে, এখানে কিন্তু আমরা বলে দিতে পারি। তো সাপোজ যদি আমি এখানে বলে দিই, এখন দেখেন বর্তমান যে অবস্থায় আছে, এখানে 23 সাল সবকিছু কিন্তু সিলেক্ট করা যাচ্ছে, মানে এর 1970 সাল থেকে সম্ভবত শুরু হয় ডিফল্ট, আর বর্তমান যে পর্যন্ত আছে এই পর্যন্ত, সামনে তো যাইতে থাকবে। তো এখানে আমি চাচ্ছি যে 2025-এর আগের কোনো আমি দেখবো না, মিনিমাম 2025 থেকে উপরে যা আছে সেইগুলো শো করবে। তাহলে আমরা কিভাবে লিখতে পারি, ফরম্যাট আছে, আমি একটা লিখি আগে, 2 লিখি, মাস মানে আগে হবে না, ডে, ডে মান্থ ইয়ার। 2 না, আমি এটা জানুয়ারি থেকে দেই, 01/01/25, আর ম্যাক্সিমাম দিলামই না, দেখি আমার আসলে এই ফরম্যাট ঠিক আছে কিনা দেখি। ম্যাক্সিমাম আমি দিতে পারি, আটকাইতে পারি, কোনো ইস্যু না। তাহলে কিন্তু আমার হলো এটা মানে কাজ হয় নাই, আমার ডেট ফরম্যাটটা কিন্তু আসলে ঠিক মতো কাজ করে নাই। আমি একটুখানি দেখে নেই, কারণ আমার এইভাবে
ইনপুট টাইপ ডেট মেইন, মানে এই ফরম্যাটের জন্য মেবি ওখানে এ করতেছে না। এই যে দেখছেন আমার কাজ করতেছে না, হলো আমি এটা নিয়ে আসি। এই যে প্রথম হলো ইয়ার, তাহলে প্রথম আসবে ইয়ার, সম্ভবত এটা এই জন্য কাজ করতেছে না। 0101, আশা করি ইনশাল্লাহ কাজ হবে। এই যে দেখেন কাজ হয়েছে, দেখছেন 25-25-এর আগের সাল কিন্তু নাই। এবার এক্সাম্পল দেখেন, আমি এখানে 24 দিয়ে দিলাম, যে আমার এই সাইটে 24 থেকে ইউজাররা আর কি মানে 24 পর্যন্ত সর্বোচ্চ। এই যে দেখেন 24। এখন চাচ্ছি যে 24/001 থেকে 25-এর জানুয়ারি পর্যন্ত, তখন আমি এখানে ম্যাক্সিমাম ডেট ম্যাক্সটাও বলে দিতে পারি 2025-01-01, 24 সালের 1 থেকে এ পর্যন্ত আমি দিয়ে দিলাম আর কি। যাই দেখেন, এই যে এখন কিন্তু সব হয়েছে, ওখানে সিলেক্ট করে রাখছে দেখেন 25 সাল পর্যন্ত, মানে 25শে জানুয়ারি পর্যন্ত দিছি না, ওই পর্যন্তই নিছে। আর যখন 24-এ ক্লিক দিছি 24-এর সব মাস আছে, প্রত্যেকটা মাস এখানে সিলেক্ট করা যাবে। কিন্তু 25-এ যখন আসবো তখন দেখেন 25-এর আমি কি নিছি এখানে জানুয়ারি, তাই না? এই যে 25-এ যখন আসবো শুধু জানুয়ারি ছাড়া কোনো মাস নেই, দেখছেন? কারণ আমি এখানে শুধু জানুয়ারি মাস পর্যন্তই নিয়েছি ম্যাক্সিমাম। আশা করি এটা আপনাদের কাছে ক্লিয়ার। তো আমি আমার অনেক সময় ডেট লাগে না, আমাদের অনেক সময় ডেট লাগে না। ডেট মানে তো সব যায় এখানে, এখান থেকে যখন আপনি দেন তখন দেখা যাচ্ছে হলো সব কিছুই যায়। শুধু যে ডেট মানে হলো যাই তা না, আমি চাচ্ছি যে শুধু মাস নেব, বুঝতে পারছেন? শুধু মাস, বা দেখা যাচ্ছে হলো শুধু সপ্তাহ নেব, এরকম তো থাকতেই পারে আমার। তখন আমি এখানে দিতে পারি, তখন আমি এখানে কি দেব, মান্থ, মানে শুধু ইউজারের থেকে মান্থটা ইনপুট নেব, যে সে কোন মান্থ, জানুয়ারি না ফেব্রুয়ারি। আচ্ছা মিন ম্যাক্সের আমার এখানে দরকার নাই, কারণ আমি তো ফুল ডেট দিয়ে দিয়েছি, যার কারণে সব সিলেক্ট দেখাচ্ছে। মিন ম্যাক্স আমি দিতে পারি, তো কোন মাস থেকে কোন মাস পর্যন্ত দেখাবে। এখন দেখেন কি কেমন দেখা যায়। আমি তো এটাই বারবার ক্লিক দিচ্ছি, কেন আমার এটা কি শো করে নাই? টাইপ মান্থ, এটা কি শো করে নাই? ও, শো না করার কারণ কি? শো তো করারই কথা। আচ্ছা এখানে শো করলো না কেন? ইনপুট টাইপ মান্থ, মাঝে মাঝে ব্রাউজার পাগল হয়ে যায় না আমরা পাগল হয়ে যাই, বুঝি না। আমি কি এখানে ভুল করলাম? MONTH তো মান্থ, এখানে কি নেম নিতে হবে এরকম কিছু? এটা তো ম্যান্ডেটরি না। আচ্ছা এইখানে আমি এক্সাম্পল হিসেবে টেক্সট দিলাম, যে আসলে এটা শো করে কিনা। শো তো করে। ডেটের পরিবর্তে মান্থ, মান্থ তো আছেই। হ্যাঁ বুঝলাম না। ও সরি, না বোঝার বলতে আসলে কারণ আছে। এই যে টাইপ মান্থ, এইটা আসলে আপনার ইয়েতে সাপোর্ট করবে না, ফায়ারফক্সে এটা আসলে সাপোর্ট করবে না। আমরা তাহলে আর কিসে দেখাই? আপনার হলো মজিলা, এটা হলো মজিলাতে সাপোর্ট করবে, মজিলাতে সাপোর্ট করবে। আর একটা কি আছে যেন ব্রাউজার, মাইক্রোসফটের, ওটার নাম কি? মাইক্রোসফট এজ, হ্যাঁ। মানে এগুলো আসলে মানে সব কিছু তোর মনে থাকে না। মাইক্রোসফট এজে যাই, এখানে আশা করি পাবে। তো তো কনফার্ম করার সময় আছে। এই যে দেখেন, দেখছেন এটা কিন্তু ফায়ারফক্সে সাপোর্ট করতেছে না।
এই জন্য আমি তো হাউতাশ করতেছিলাম যে আসলে সমস্যাটা কি। এখানে কিন্তু আমরা মান সিলেক্ট করতে পারি, কেটে দিলাম দেখানোর জন্য। মাঝে মাঝে কোডই কাজ করে না তখন থেকে। আর এই সপ্তাহে একটা জিনিস সবাই মাথায় রাখবেন যে কাজ করতে গেলে কিন্তু প্রচুর ইরর আসবে, ইয়ে আসবে। আর এই মানে এই সেক্টরের কিন্তু মজাই কিন্তু ইররে। আর এই সবাই কিন্তু হতাশ হয়ে দেয় কিন্তু ইররে। ইরর দিকে কখনো ভয় পাবেন না, কারণ এখানে প্রচুর মানে আপনার ফেস করতে হবে। আর আপনি যদি ইরর ফেস না করেন তাহলে আপনি শিখতে পারবেন না। আপনি যত ইরর ফেস করবেন তত আপনার ডেভেলপ হবে বেশি। যে ইরর আসবে না বুঝতে পারলে গুগল করবেন, গুগল করে আপনি ইররের সলিউশন নিয়ে আসা লাগবে। এমন কোনো ইরর আপনি ফেস করবেন না যে ইররের সলিউশন গুগলে নাই, এটা মাথায় রাখবেন। স্ট্যাক ওভারফ্লোতে নাই, বা এমন আরও অনেকগুলো আছে, মিডিয়াম, আরও অনেকগুলো সাইট আছে যেখানে মানে এমন ইরর আপনি ফেস করবেন না যে ইররের আগে কেউ ফেস করেনি এবং সেটা গুগলে নাই। অর্থাৎ প্রত্যেকটা ইরর আছে গুগলে এবং তার সলিউশনও আছে, এবং আপনার কাজ হলো ওই ইরর পড়ে ওদের ওই কোয়েশ্চেন পড়ে সলিউশন নিয়ে আসা। ইভেন আপনিও ওখানে কন্ট্রিবিউট করতে পারেন। তো ইরর না পারলে, ইরর যত পাবেন তত আপনার শেখার ভিতটা মজবুত হবে। আর যদি আপনি ইরর ফ্রি শেখেন, এই জন্য লাইভ ক্লাসের সুবিধা এটাই যে আমি ইরর ফেস করলেও কিন্তু দেখা যাচ্ছে বিভিন্নভাবে ট্রাই সলভ করার চেষ্টা করি, কারণ এই ইরর আপনিও ফেস করবেন, সবাই ফেস করবে। আর ইরর হলো আমাদের মানে এই প্রোগ্রামিং যারা করে বা এই সেক্টরে যারা আছে এদের হলো সঙ্গী সাথে। ইরর ছাড়া আপনি আসলে শিখতে পারবেন না। একটা ইরর ফেস করা মানে ওই জিনিসটা গুগল সার্চ করে ঘাটাঘাটি করে জানা মানে ওই জিনিস আর আপনি কোনোদিন ভুলবেন না। কিন্তু এই যে সরাসরি যে শিখতেছি এগুলো কিন্তু মানে ভুলে যায় মানুষ সহজে। আর যে জিনিসটা মানুষের আসলে অন্তরে আঘাত করে বা ওই জিনিসটা মানুষ কিন্তু মনে রাখে, এটা স্বাভাবিক। তো এখানেও তাই, আপনি যত ইরর ফেস করবেন ওই জিনিসটা নিয়ে তত আপনি সময় ব্যয় করবেন, ঘাটাঘাটি করবেন, তত ওই জিনিসটা আপনার মাথায় সেট হবে। ফাইনাল কথা এটাই। তো এটা গেল আমাদের মান্থ কিন্তু কাজ করছে, এই ব্রাউজারে কাজ করবে না, এই জন্য এখানে আর কি এটা। আরও আছে কি, আর আছে উইক। উইকও কাজ করবে কিনা আমি নট শিওর, জানি না। এখানে কাজ করবে না, সাফারিতে এই এতে গেলে কাজ করবে, কয়েকটা ব্রাউজার সাপোর্ট করে না। আর একটা আছে মনে করেন যে এই যে সাবমিট বাটনের পরিবর্তে এখানে আমরা রিসেট বলে আর একটা বাটন ইউজ করতে পারি। আর একটা টাইপ আছে রিসেট। রিসেট কারণ কি আমরা অনেক সময় ফর্মস এই যে দেখা যাচ্ছে ইউজারের থেকে যখন ডাটা নেই, রেজিস্ট্রেশন ফর্ম না, যখন কোনো প্রোডাক্ট আপলোড করি বা ব্যাক এন্ডের জন্য অ্যাডমিন প্যানেল ট্যানেল এগুলো বানাই, বা অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে এই ফর্মটা আমার বারবার কাজে লাগবে। তো একটা করে প্রোডাক্ট এখানে সেভ করলাম, এই ফর্মটা চলে যাবে, আবার ক্লিক করে নিয়ে আসবো এমন তো না। দেখা যাচ্ছে অথবা আমি এখানে ভ্যালু দিলাম, এখানে ভ্যালু দেওয়ার পরে দেখা যাচ্ছে আমার ভ্যালুগুলো ভুল হয়ে গেছে, তো রিসেটে ক্লিক করলে এই দেখেন ভ্যালুগুলো রিসেট হয়ে যায়। এই হলো রিসেট টাইপের কাজ। তো মানে ইনপুটের যতগুলো টাইপ ছিল সবই শেষ। হয়তো দুই একটা আমার মানে এতে থাকতে পারে, মানে বাইরে থাকতে পারে, কিন্তু সবই শেষ আর কি। এর বাইরে ইনপুট টাইপের নাই। তো আর আমরা আরও কয়েকটা এই ইনপুটের কয়েকটা প্রপার্টি দেখি, যেমন টেক্সট দিয়েই দেখি। সার্চ আমি কেটে দিলাম। যেমন দেখেন এই এখানে আরও কয়েকটা অ্যাট্রিবিউট আছে ইনপুটের। যেমন আমি এই যে বাংলাদেশ যেটা বললাম, এখানে কি করছিলাম, এই যে বাংলাদেশ, এখানে কি কি মানে কি করা শেখাইছিলাম, যে টেক্সটটা শেখাইছিলাম যে হিডেন হিডেন শেখাইছিলাম, তাই না? যে আমি এইটা ইউজারকে দেখাতে চাচ্ছি না, এখন আমি চাচ্ছি ইউজারকে আমি দেখাবো, কিন্তু ইউজার এডিট করতে দিব না ইউজারকে। অর্থাৎ ও দেখতে পাচ্ছে যে অনেক সময় এরকম থাকে, অনেকগুলো ফিল আমাকে এডিট করতে দেয় না, মানে ওখানে লিখতে দেয় না, ওটা ডিফল্ট কোম্পানির পলিসি অনুযায়ী যে এইগুলো ইউজারকে আমি ফিল আপ করতে দিয়ে কষ্ট দিতে চাচ্ছি না। তো সেক্ষেত্রে আমি কি করতে পারি, আর একটা জিনিস আছে যে এটা তো হিডেন, এটা এইভাবে থাক, এটা তো হিডেন হয়ে যাবে এর ওপরেরটা। আর নিচেরটা আমি এখানে টেক্সট টাইপ টেক্সটই থাকবে। আর এখানে আর একটা অ্যাট্রিবিউট আছে, সেটা হলো রিড অনলি। এই যে রিড অনলি, দেখেন রিড রিড অনলি রিড অনলি রিড অনলি দেওয়ার পরেও আমাকে আমাকে এডিট করতে দিবে না, এই সরি দিচ্ছে না। আমি তো ভাবছিলাম যে এখানে কার্সর নিচে মানে এডিট করে, দেখেন এখানে কোনোভাবেই আমাকে এডিট করতে দিচ্ছে না, বুঝতে পারছেন? এই যে রিড অনলি মানে এই ফিল্ডটা সে দেখবে শুধু রিড অনলি, মানে ইউজার দেখবে কিন্তু এখানে সে কিছুই দিতেও পারবে না, কিছু করতে পারবে না, ডিলেট বা কিছুই করতে পারবে না। এটা একটা ইম্পর্টেন্ট। রিকোয়ার্ড তো শিখছে। আর কি আছে, আর কি আছে, আচ্ছা অটো ফোকাস বলে একটা আছে। এই যে অটো ফোকাস,
আচ্ছা, অটোফোকাস এখানে ইউজ করে আমার লাভ নাই। অটোফোকাস মানে কি, আমি চাচ্ছি যে এই ফর্মে যখন, এই রেজিস্ট্রেশন ফর্মে যখন ইউজার আসবে তখন এই ইন্টার ইউর ইউজার নেম এইটা হলো অটোফোকাস হয়ে থাকবে, মানে যেহেতু এখান থেকে এই ফর্ম পূরণ করা সে শুরু করবে, তাহলে এসে এরকম ফোকাসিং হয়ে থাকবে যে ইউজার বুঝতে পারবে যে এখান থেকে একটার পর একটা সে পূরণ করবে। তো সেটা করার জন্য ইউজার নেমের এখানে আমি এই প্রপার্টিটা দিতে পারি অটো ফোকাস। কাজ হয় নাই, এই যে হয়েছে, দেখছেন ও ক্যাশ ধরে রাখছিল, এই দেখেন আরো দেখা, এখন কিন্তু নাই। এই যে আমি কিন্তু এখানে ক্লিক করি নাই, আমি কিন্তু রিফ্রেশ দিচ্ছি, এই যে শুধু রিফ্রেশ দিচ্ছি, আর দেখেন শুধু রিফ্রেশ দিচ্ছি, ও কিন্তু অটো ফোকাসিং নিছে, মানে অর্থাৎ এখান থেকে এটাকে আমি ফোকাসিং করে দিচ্ছি যে ও এখান থেকে শুরু করবে। এটাও দিতে পারি। তো এই আর কি আপনার। আচ্ছা, বাট আর একটা আছে, আমরা সাবমিট দেখলাম, টাইপ আরেক সর্বশেষ আর একটা দেখি হলো টাইপ বাটন। সিমিলার সিমিলার জিনিস আর কি, এই টাইপ সাবমিট বাটন সিমিলার জিনিস, এটা আমরা বিভিন্ন ক্ষেত্রে ইউজ করব। এবার দেখেন আরেকটা সবথেকে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস শিখবো এবার আমরা, হলো এই ফর্মের আমরা যে পোস্ট লিখি বা বড় বড় কন্টেন্ট লিখি তার জন্য আমরা কি ইনপুট ফিল্ড ইউজ করব। এখানে ইউজার 50 লাইন 40 লাইন বা অনেক বড় বড় লিখবে, তো সেক্ষেত্রে কি আমরা এই ইনপুট ফিল্ড ইউজ করলে কি আমাদের পারপাস ছাপাবে না, আমরা তখন ইউজ করবো টেক্সট ফিল্ড। টেক্সট এরিয়া নামে একটা নতুন, কিন্তু এটা আমরা এত সময় ইনপুট নিয়ে আলোচনা করছি, এবার কিন্তু আমাদের এ হলো টেক্সট এরিয়া। টেক্সট এরিয়া মানে কি, এখানে আপনি মাল্টিপুল লাইন লিখতে পারবেন। এতটুকু লিখে সেভ করি। আচ্ছা, এটার আমি ওপরে তুলে দিই, এ যেহেতু সাপোর্ট করতেছে না কমেন্টে রেখে দিই, লাভ নাই ওরে। আচ্ছা, দুইটা ব্রেক এনে এখানে বসাই দেই, সরি, মানে একটু সুন্দর করার জন্য, যদিও আমরা এগুলো সিএসএস দিয়ে সামনে শিখবে। যে দেখেন এখানে কিন্তু আপনি মাল্টিপুল লাইন লিখবেন, দেখছেন এই যে ইউজার কিন্তু মাল্টিপুল লাইন লিখতে পারবে। আর আমি টেক্সটের ক্ষেত্রে কি বলছিলাম, সিঙ্গেল লাইন, আপনি যত বড় লেখা লেখেন ও সিঙ্গেল লাইন বরাবর লিখতে হবে। তো এটা কি শুধু এতটুকুই বড় হয়, আর কিছু বড় করা যায় না? অবশ্যই বড় করা যায়। এখানে তখন আপনি কি দিবেন, রো আর কলাম বলে দিবেন যে আমি এতগুলো রো নিব, এতগুলো কলাম নিব। আমি এখানে রো বলে দিলাম যে আমি এখানে কয়টা ডিফল্ট আর কি, ডিফল্ট কয়টা রো পর্যন্ত ও দেখাবে, আমি দিয়ে দিলাম রো দিলাম 10টা। আর কলাম কলস কলাম কয়টা দিলাম, 30টা। এই যে দেখছেন, মানে ডিফল্ট সাইজ আমি এরাম করে দিলাম, মানে এখানে। আচ্ছা, আমি লিখি তাহলে বুঝতে পারবেন, আমি একটুক্ষণ করে লিখে জাস্ট পারপাসটা বোঝাচ্ছি। কয়টা হয়েছে দেখেন তো, রো 1 2 3 4 5 6 আর 4 10, দেখেন এখানে 10টা রয়েছে। এরপরে কি আর নিবে না নাকি? অবশ্যই নিবে। এখানে এইটা দেওয়ার মিনিং, এইটা দেওয়ার মিনিং হলো যে ডিফল্ট এর যে উইথ বা হাইট যেটা দেখাবে সেটা হলো এইটা, 10টা রো 30টা কলাম। তো এটা গেল একটা গুরুত্বপূর্ণ জিনিস, কিন্তু অনেক কাজে লাগবে এটা। এবার দেখেন এবার আর কয়েকটা নতুন ট্যাগ শিখবো এই ফর্মের। এবার আমরা একটা ট্যাগ শিখবো, সেটা হলো ফিল সেট। আমি চাচ্ছি এই যে ডিজাইনটা আমরা যে করছি এইটাকে একটা বক্স দিয়ে ঘিরে দিতে সুন্দর করে। এটা হলো সরকারি বিভিন্ন সাইটগুলো তো পাবেন, কিভাবে কেমন পাবেন আমি কথা না বলে দেখাই, তাহলে বুঝতে পারবেন। ফিল সেট হলো র্যাপ করে দিবে। আচ্ছা, এর ভিতরে এটা আমি কাট করে একদম শেষে ফর্মের আগে দিয়ে দেবো, যেহেতু ফর্মের নিচে নিয়েছি ফর্মের আগে দিয়ে দেবো। এতটুকু দেওয়ার পরে সেভ দিলাম, এই যে দেখেন র্যাপ করে দিচ্ছি, অর্থাৎ এই ফর্মটাকে আমি আলাদা করে দিচ্ছি। এবার আমরা একটা লিজেন্ড ট্যাগ ইউজ করব। এটা অনেক মজার জিনিস, বুঝছেন। এবার আমরা এখানে একটা লিজেন্ড ট্যাগ ইউজ করব। লিজেন্ডের মাধ্যমে আমি এখানে বলে দিলাম এইটার রেজিস্ট্রেশন ফর্ম। এরকম ফর্ম কেটা কেটা দেখছেন আমার একটু জানাইন তো দেখি। এই যে দেখেন, এটা সরকারি সাইটগুলোতে আমি বেশি দেখছি, যে আমি ফিল সেট দিয়ে লিজেন্ড ইউজ করে আমি এইটাতে রেজিস্ট্রেশন ফর্ম সুন্দর করে বলে দিছি। এরকম ফর্ম কেউ দেখছেন আগে? মানে অনেকে তো দেখছেন হয়তো, কারো কি মনে জি ভাই, এটা নিয়ে কাজও করেছি ভাই, এরকম ফর্ম নিয়ে। হ্যাঁ। তো এটাই আর কি, যারা করেননি এটা মাথায় রেখেন, এটা কিন্তু অনেক ভালো একটা ফিচার। আমরা সুন্দর করে ডিজাইন করে ব্লক ভাগ করে করে দিতে পারি সুন্দর সুন্দর করে। তো আমরা কিন্তু আরো দুইটা ট্যাগ শিখে ফেললাম, একটা লিজেন্ড ট্যাগ আর একটা ফিল সেট ট্যাগ।
ফিল সেট ছাড়া কি লিজেন্ড কাজ করবে না, কিন্তু কিন্তু এর সাথে রিলেটেড। যেমন ফর্ম ট্যাগ ছাড়া এগুলো কাজ করবে, কাজ এই ইনপুট এগুলো কিন্তু আসলে ফর্মটার কাজ ইউজ আমাদের আর কি অনেক কাজে দেয়। আর এই ফিল সেট কিন্তু লিজেন্ড কিন্তু ফিল সেট ছাড়া কাজ করবে না। যদি দেখতে চাই মনে হয় করবে না, করার তো কথাই না। দেখছেন করে নাই, তো এভাবেই থাক, সুন্দর দেখা যাক মোটামুটি সিএসএস ছাড়া। আর কয়েকটা, আর একটা দুইটা, এবার আমাদের ট্যাগ মোটামুটি শেষের দিকে যাব। আরও অনেক আছে কিন্তু ওগুলো লাগবে না কোনো দিন, মনে আসে তারপর মনের থেকে চলে যাই, যা হোক। এবার আরেকটা ট্যাগ শিখাবো। এই দেখেন এইখানে যে আমরা রিসেট, সাবমিট, বাটন, তিনটা ইনপুট ট্যাগ নিছি। এই কাজটা কিন্তু আমরা অনেক সময় এভাবে আমরা এই ইনপুটের মাধ্যমে করি না, মানে ম্যাক্সিমাম টাইম করি না, বা অনেক সময় করি অনেক সময় করি না। এজন্য আমাদের কিন্তু আরেকটি মোস্ট অফ দি ইম্পর্টেন্ট ট্যাগ আছে বাটন। এটা কিন্তু আগেই শেখানো দরকার ছিল, কিন্তু মনে ছিল না বা কোনো কারণে বাদ পড়ে গেছে। বাটন কিন্তু ওয়েবসাইটে ভরি ভরি, বুঝছেন, BUTTON বাটন। দেখছেন সেম মিলিয়ার, এখানেও টাইপ বাটন দিয়ে সাবমিট দিয়েও যা পাচ্ছেন, এখানেও সেই একই টাইপে পাচ্ছেন, কিন্তু বাটনের অনেক কেস আছে, মানে অনেক, যে আমরা প্রচুর ইউজ করি বাটন, শুধু ফর্ম সাবমিট না, যে কোনো জায়গায়। ওই যে অ্যাড ক্লিক করে একটা ফর্ম ওপেন করা, একটা কোনো কিছু করা, এগুলো আমরা দেখলেই বুঝতে পারবো বা আর কি জানি এগুলো বাটন। বাটনের কিন্তু হিউজ কাজ আছে। এই লাস্টের দিকে এসে যতগুলো বা এই দুদিন ধরে যা শিখেছি এগুলোই মূলত ম্যাক্সিমাম ইউজ হয়। আর প্রথম ক্লাসের ম্যাক্সিমাম ট্যাগ লাগে না। আচ্ছা, এটা গেল। আর একটা ট্যাগ আছে স্প্যান। আমি কিন্তু ট্যাগ শেষ করে দেবো আজকে ইনশাল্লাহ, সেই অনুযায়ী যাচ্ছি। স্প্যান ট্যাগ, স্প্যান কি করে? স্প্যান ট্যাগটা মূলত আসলে ইউজ করা হয় কোনো একটা সেন্টেন্সের কোনো একটা অংশকে মানে মার্কিং করার জন্য, বা কোনো একটা অংশকে স্পেশালাইজ করার জন্য স্প্যান ট্যাগ ইউজ করা হয়। যেমন মার্কিং বা স্পেশালাইজ বা ওই যে করার জন্য, ওগুলো কিন্তু আগে আমরা দেখছি, মার্ক ট্যাগ দেখছি, আন্ডারলাইন ট্যাগ দেখছি, এরকম অনেকগুলো দেখছি, কিন্তু ওই ক্ষেত্রে না। ওই ক্ষেত্রে আমরা স্ট্রং ট্যাগ দেখছি। যেমন আমি যদি এখানে স্ট্রং ট্যাগের মাধ্যমে দিয়ে দেই, HTML লেখাটা কেমন আসে, এই, আচ্ছা আমরা বাটনের নিচে না শিখে এই দুইটা উপরে শিখি। এই দেখেন, এবারে আমি এখানে একটা পি ট্যাগ নেই, পি ট্যাগ যেহেতু অলরেডি শেষ, এটা হলো প্যারাগ্রাফ ট্যাগ। প্যারাগ্রাফ ট্যাগ, আরেকটা হলো এখানে, আচ্ছা দিস ইজ এ সিম্পল প্যারাগ্রাফ, আমি লিখলাম। এখন এর ভিতরে এই সিম্পল কথাটাকে আমি স্ট্রং দিয়ে আর কি করে দেই, যদি স্ট্রং দেখানো উচিত ছিল না, মানে আমি দেখাচ্ছি আর কি দুটা করার জন্য। দেখেন এই যে স্ট্রং ট্যাগ কি করে, এই যে বোল্ডের মতো কাজ করে। আমাদের যে বি ট্যাগ আছে, বি ওই সিমিলিয়ার কাজই করে আর কি, দেখছেন কোনো চেঞ্জ নাই। তো পার্থক্য সামান্য ডিফারেন্স ছিল এতটুকুই, কিন্তু এই জন্য আমি সেটাও ওই দিন ক্লিয়ার করছি। তো এই সেম জিনিসটা আমি এখানে ইউজ করি, এইটাকে আমি স্প্যান ট্যাগ দিয়ে দিলাম। এখানে কি কোনো চেঞ্জ আসছে? সিম্পলি আসে নাই। তাহলে স্প্যান কি করে মূলত, আমরা যখন অনেক একটা বড় একটা প্যারাগ্রাফ বা একটা সেন্টেন্স থেকে কোনো একটা লাইনের অংশকে মডিফাই করতে চাই, তখন ওইটাকে আমরা এই স্ট্রং এগুলোর মাধ্যমে তো করতে পারি। বোল্ড, সাপোজ আমি এই সিম্পল কথাটা বোল্ড করতে চাই, এটা তো আমি স্ট্রং ট্যাগের মাধ্যমে করতে পারি, বি ট্যাগের মাধ্যমে করতে পারি। তাহলে স্প্যানের দরকার কি? হ্যাঁ, স্প্যানের দরকার এই কারণে, দেখেন স্ট্রং এগুলোর তো একটা ডিফল্ট বোল্ডের যে মানে ফন্ট সাইজ, ফন্ট ওয়েট, সেটা কিন্তু দেওয়া আছে, ও সেই ডিফল্ট অনুযায়ী আর কি বোল্ড হয়েছে। তো আমরা যদি এরকম দেখা, এবার কিন্তু আমি চাচ্ছি যে এইটাকে আরও অনেক বড় বোল্ড করতে, ফন্ট সাইজ বাড়াতে, এই প্যারাগ্রাফটাই এরকম সিম্পল এটা থাকবে, শুধু এইটার মনে করেন যে এই টেক্সটটা অনেক বড় হবে, অনেক বোল্ড হবে, তখন আমরা দেখা যাচ্ছে এই স্প্যান ট্যাগ নিতে পারি। মানে সহজ কথা হলো, কোনো একটা সেন্টেন্স বা কোনো একটা জিনিসের মানে ছোট কোনো অংশকে যদি কোনো কিছু করতে চাই, তখন আমরা স্ট্রং বা বোল্ড ট্যাগ এগুলো না নিয়ে আমরা স্প্যান ট্যাগ নিই। এই স্প্যান ট্যাগে এবার আমরা এখানে সিএসএস অ্যাপ্লাই করতে পারি। আমি সিএসএস দেখাবো, আমি লিখতেছি, যারা বোঝেন ভালো, না বুঝলে সমস্যা নাই। যেমন এখানে আমি বলে দিতে পারি ফন্ট সাইজ 20 পিক্সেল, আর ফন্ট ওয়েট দিতে পারি আমি হলো, ফন্ট ওয়েট এখানে দিতে পারি সাপোজ বোল্ডই দিলাম। তাহলে দেখেন
দেখেন কি হয়েছে, আমি এই দিছি যে প্যারাগ্রাফের ভিতরে সিম্পল কথাটাকে আরো একটু মানে আমার নিজের মতো যত যেভাবে আমার দরকার সেইভাবে আমি করতে চাইছি, আমি এরকম দরকার এই করতে চাইছি। তো এক্ষেত্রে আমার স্ট্রং ট্যাগ কিন্তু পারপাস সার্ভ করে নাই। হ্যাঁ, আমি স্ট্রং ট্যাগের ভিতরে বলতে পারেন স্ট্রং ট্যাগের ভিতরেও তো এই স্টাইল লিখে কাজটা করতে পারতাম। তা আমার যদি স্ট্রং ট্যাগের ভিতরে স্টাইল লিখে কাজ করতে হয় তাহলে আমি স্ট্রং ট্যাগ না স্ট্রং ট্যাগ কী জন্য ইউজ করবো? আর এগুলো আসলে এটা হলো টেক্সট ফরম্যাটিং ট্যাগ, মানে সামান্য বা ডিফল্ট যেটা আছে ওইটা ইউজ করার জন্য আমরা ইউজ করতে পারি। এর বাইরে গেলে স্প্যান বা এই জাতীয় জিনিস এই স্প্যান ইউজ করা ভালো। স্ট্রং ওইভাবে খুব বেশি ইউজ করি না। যখনই দেখবেন যে আমার ডিফল্টে কাজ হচ্ছে না তখন আপনি স্প্যান ইউজ করে ওখানে স্টাইল অ্যাপ্লাই করে দিলে ওইটা আপনার ইজিলি কাজ হয়ে যাবে। তো স্প্যান ট্যাগ হলো এইটাই। যেমন প্রোডাক্টের ওই যে আপনার হলো একটা দিয়ে ওই যে ডিলেট করা থাকে না, যে প্রাইস দিয়ে ডিলেট করা থাকে, যে এখানে হলো বর্তমান প্রাইস 1000 আর এখানে যদি আমি 1200 দেই, ওই যে ডেল ট্যাগের মাধ্যমে আমরা কিন্তু এটা দেখাইছিলাম, ডেল ট্যাগের মাধ্যমে দেখাইছিলাম। এখন আপনি চাচ্ছেন ডেল ট্যাগ ছাড়া এটা করতে পারবেন না? অবশ্যই পারবেন। দেখি আমার মনে আছে কিনা, তখন এই সিএসএস দিয়ে করতে হবে আপনাকে। টেক্সট, এই যে দেখছেন আমরা কিন্তু এটা ডেলের মাধ্যমে করতে পারতাম, আমরা স্প্যানের মাধ্যমে এইগুলো ম্যাক্সিমাম এইভাবেই করা হয়। স্প্যান ট্যাগ মানে স্প্যান ট্যাগ হলো পার্টিকুলার কোনো একটা অংশকে যদি আপনি মডিফাই করেন তখন স্প্যান ট্যাগ ইউজ করবে সহজ করতে, এবং খুবই ইউজ হয় যখন পি ট্যাগের ভিতরে কোনো একটা এরকম সিম্পল জিনিসকে মানে ইউজ কেস আমি বলে দিচ্ছি, আপনার প্রয়োজন অনুযায়ী আপনি ইউজ করবেন। সব থেকে বেশি ইউজেবল একটা ট্যাগ হলো ডিপ। আপনি ডিজাইন করবেন ডিপ ট্যাগ ইউজ করবেন, এটা মানা যায় না। ইউজ করবেন না এটা মানাই যায় না, মানে ডিপ আপনার লাগবেই। ডিপ মানে কি? ডিপের ফুল মিনিং হলো ডিভিশন। অর্থাৎ আমরা আমাদের সাইটে যদি আমি এখানে আসি বা যে কোনো সাইটে মনে করেন যে হোম পেজে আসি, যে আমাদের একটা ওয়েবসাইটের একটু মানে একটুখানি বর্ণনা বলি। একটা ওয়েবসাইটের কিন্তু কয়েকটা পার্ট থাকে। যেমন এটা তো হোম পেজ, হোম পেজের ভিতরে এইটাকে আমরা বলতে পারি ন্যাব মেনু বা হেডার। এটাকে এক কথায় বলা হলো হেডার। হেডার মানে এটা মেনু বার আর কি, মেনু বার ন্যাব বার দুটাই। এটা একটা মেনু বার, এটা হলো মানে সাব মেনু, এটা হলো মানে আভার মেনু বা মেনু বা ন্যাব যেটাই বলি এইটা। তারপরে থাকে আপনার কন্টেন্ট থাকে, শেষে থাকে হলো আপনার ফুটার। এখন প্রত্যেকটা পার্ট, যেমন এখানে আসি, এই একটা মনে করেন অংশ, একটা পেজের অনেকগুলো অংশ থাকতে পারে। এই সিএসএস টিউটোরিয়াল হোম এইটা একটা অংশ, এটা একটা অংশ, মনে করেন যে এটা একটা অংশ। যখন এরকম ছোট ছোট অংশ বা বড় বড় বৃহৎ হোক ছোট হোক যে কোনো অংশকে যখন আমরা মানে একটা মানে সিমিলিয়ার একটা জিনিসকে যখন আমরা একটা জিনিস দিয়ে র্যাপ করতে চাবো তখন আমরা ইউজ করব ডিপ ট্যাগটা। মানে ডিভিশন মানে অনেকগুলো, যেমন ডিভিশন কি অনেকগুলো জেলা, তার ভিতরে আছে উপজেলা, গ্রাম, ওয়ার্ড বা যেটাই বলি, অনেকগুলো আছে না ডিভিশনের আন্ডারে। আমাদের মানে লজিক মানে কি বলে আমাদের এই আমরা মানুষ হিসেবে যেটা জানি আর কি, যে ডিভিশনের আন্ডারে কিন্তু ডিস্ট্রিক্ট থাকে, মানে উপজেলা থাকে, তার আন্ডারে দেখা আছে আপনার হলো গ্রাম থাকে, ওয়ার্ড থাকে, এরকম অনেকগুলো থাকে, পৌরসভা, বিভিন্ন কিছু থাকে। ঠিক ডিপটাকে রিভিউজও তাই, এর বাইরে কিছু না। ডিপ হলো আমরা র্যাপ করার জন্য, মনে করেন যে আমি এখানে অনেক কিছু ইউজ করছি। সাপোজ এটাই আমি কেটে নিলাম, যে এইটাকে আমি আমার এইটা একটা অংশ, তো এই অংশটাকে আমি এই ডিপ ট্যাগ দ্বারা র্যাপ করে দিলাম। এই যে দেখেন এর ভিতরে এইটা মানে এটার আমি একটা স্পেশাল স্টাইল অ্যাপ্লাই করবেন। মানে আপনি প্রত্যেকটা অংশকে, যেমন সব থেকে ভালো হয় হলো ই কমার্স সাইট টাইপ বা যে কোনো জায়গায়, এটাও একটা, যেমন এইটা একটা অংশ, এটা মিলে একটা অংশ। তো এটাকে আমরা এইটাকে একটা প্যারাগ্রাফ ট্যাগের মতো নিতে পারি। এটা একটা হেডার, এই ট্যাগ। আমি এক্সাম্পল দিই, সরাসরি এইটাই বুঝাই, তাহলে আপনাদের আরও বুঝতে সুবিধা হবে ডিপ ট্যাগের, কারণ ডিপ ট্যাগ কিন্তু হিউজ লাগবে মানে কোনো শেষ নেই। মনে করেন এই অংশটা আমি ডিজাইন করতেছি, তো এখানে কয়টা লাইন আছে? 4টা। তো এই 4টা লাইন আমি আলাদা আলাদা লিখবো। যেমন এখানে আমি লিখতে পারি, ওটা সম্ভবত মনে করেন যে হেডার 2, সাপোজ কি আছে ওটা পরের বিষয়। তারপরে যে 3টা আছে এই 3টা হলো প্যারাগ্রাফ, তো আমি একটা কপি করে 3টা মেরে দিব। হ্যাঁ, কারণ হলো মনে করেন এই যে এখানে একটা হেডিং আছে, 3টা প্যারাগ্রাফ আছে। দেখেন তো আমার ডিজাইনটা কেমন দেখায়, একটু আমরা চলে আসি। ঠিক ওই অ্যাজ লাইক আছে এরকম আসছে না, এখানে সিএসএস অ্যাপ্লাই করা আছে যার কারণে এদের ডিজাইন এরকম, কিন্তু প্রায় সিমিলার না। এখানে দেখতে তো দেখেই বুঝতে পারছেন সিমিলার। এখন এই জিনিসটা হলো এই এই যে প্যারাগ্রাফ
3টা হলো এর আন্ডারে, তাহলে এই এই সবগুলো মিলে একটা অংশ না? তো এটা আলাদাভাবে না লিখে আমি যদি এইটাকে ডিবের ভিতরে দিয়ে দেই, তাহলে সুন্দরভাবে একটা সাজানো গোছানো পরিপাটি হয়ে গেল না কোডটা, যে এইটা মিলে একটা অংশ। এই যে দেখেন, ডিজাইনে চেঞ্জ হবে না ওইভাবে। ডিজাইন চেঞ্জ করার জন্য তো এই র্যাপটা কেন করতেছি, কারণ হলো আমরা যখন সিএসএস অ্যাপ্লাই করব, দেখা যাচ্ছে সিএসএস গুলো কিন্তু প্যারেন্ট চাইল্ড অনুসারে কাজ করে। আর একটা হলো যে, আরেকটা কি যেন মাথায় আসছিল, ওই যখন আমরা পজিশন ইউজ করব, পজিশন, তারপরে হলো লেফট রাইট, লেফটে থাকবে না রাইটে থাকবে, এরকম অনেকগুলো সিএসএস প্রপার্টি আছে। এগুলো ইউজ করার জন্য আমরা ম্যাক্সিমাম জিনিস সব র্যাপের মাধ্যমে ইউজ করি। আর সেই র্যাপ করার ক্ষেত্রে সবথেকে ইউজেবল হলো ডিপ। এখন এইটাকে শুধু ডিপের মাধ্যমে ইউজ করতে পারি না, আমরা আরও একটা ট্যাগ শিখে ফেলি, সেকশন। আপনি চাইলে এখানে সেকশন ট্যাগ ইউজ করতে পারেন, একই জিনিস। আমরা কি শুধু সেকশন ইউজ করতে পারি না, এখানে আমরা মেইন ট্যাগ ইউজ করতে পারি। শুধু নিচে চলে যাচ্ছে, এটা তো আসলে হওয়া উচিত না, আমি কমেন্টে দিয়ে দিলাম। তাহলে কিন্তু অনেকগুলো ট্যাগ বলতে চাইছ, এই প্রত্যেকটা ট্যাগের কাজই হলো সেম। তাহলে প্রত্যেকটা ট্যাগ আসছে কেন, কাজ আছে সেটা বলতেছি। এখানে আমরা অ্যাসাইড ট্যাগ ইউজ করতে পারি, সবগুলো সেম, কোনো সেম মানে কি বলে ভিউ, মানে ভিউ থেকে আপনি কোনো ডিফারেন্স বুঝতে পারবেন না। তাহলে এগুলোর আসলে কোনো ডিফারেন্স আছে? আসলে ওইভাবে ডিফারেন্স নাই, কিন্তু তাহলে আসছে কি জন্য? প্রত্যেকটার একটা মিনিং আছে। যে কয়েকটা ট্যাগ ইউজ করলাম না আমি, ডিপ, মেইন, তারপর ফুটার ট্যাগ আছে সামনে, আমাকে সাজেশন দিচ্ছে, আমি দেখাবো। তারপর আর কি আরেকটা কি দেখালাম, সেকশন, অ্যাসাইড। এই যে ট্যাগগুলো আসছে কি জন্য? এগুলো আপনি কোনো জায়গায়, মানে সেকশন কখন ইউজ করবেন, এইটা বেশি ইউজ করা হয় ব্লক সাইটে। ব্লক সাইটে ইউজ করা হয়। পপুলার একটা ব্লগের নাম বলেন কেউ, ব্লক সাইট। আচ্ছা এইটাই বলে, এই যে যা আসছিল এইটাই দেখেন। এই যে একটা ব্লগ সাইডে কিন্তু এভাবেই থাকে মূলত, মানে ডিজাইন ভিন্ন হইতে পারে, কিন্তু একটা ব্লগের একটা টাইটেল থাকে, কিছু টেক্সট শো করা থাকে, ব্লগের একটা ইমেজ থাকতে পারে, কে পোস্ট করলো সেটা থাকে, লাইক থাকে, কমেন্ট থাকে, এরকম মোটামুটি মনে করেন। এই যে দেখেন এখানে একটা হরিজন্টাল লাইন আছে, এই একটা অংশ, এখানে আর একটা হরিজন্টাল, মানে এই প্রত্যেকটা কিন্তু পার্ট। এই যে একটা একটা সেকশন, এই সেকশনটা একটা এই আলাদা করার জন্য, বা বিশেষ করে ব্লগের ক্ষেত্রে ইউজ করা হয়। অথবা একটা পেজ, এই যে পেজে কতগুলো সেকশন, এই একটা সেকশন, এই একটা সেকশন, এই একটা সেকশন, এটা আপনি ডিপ, এখানে আপনি ডিপ ইউজ করতে পারেন, সেকশন ইউজ করতে পারেন। মেইনটেন এগুলো জরুরি না বা খুব একটা ইম্পর্টেন্ট না। মূলত ম্যাক্সিমাম এইচটিএমএল ডিজাইন বা টেমপ্লেট খুঁজে দেখবেন যে ম্যাক্সিমাম এক পেজে যখন হিউজ ডিজাইন থেকে, অনেক বড় ডিজাইন থেকে, তো ম্যাক্সিমাম ক্ষেত্রে সেকশন দিয়ে দিয়ে ভাগ করে নেয়। এই সেকশনটা দিয়ে আপনি র্যাপ করে দিলেন, তারপর এবার আপনি কি করলেন, এর ভিতরে এবার আপনি ডিপ ট্যাগ ইউজ করে এখানে একটা সেকশনে তো অনেকগুলো ভাগ থাকতে পারে। যেমন দেখেন, আমি সাপোজ যদি এই সেকশনটা কল্পনা করি, এই যে একটা পার্ট, দেখেন এই পার্টটাই কিন্তু রিপিট হয়েছে। আর এখানে লেখার জন্য মনে করতেছেন এখানে 1000টা এরকম সেকশন আছে, এখানে কি 1000 বার এটা লিখছে? না, লিখছে একবার লুপ চালাই 1000 বার করছে। এগুলো ব্যাকএন্ড আমরা যখন শিখবো জাভাস্ক্রিপ্ট বা যে কোনো, তখন আমরা দেখব। তো এখানে এই হলো মূল সেকশন হলো একটা। যখন স্ট্যাটিক ওয়েবসাইট করবেন তখন 1000-এর জন্য 1000 বার আপনাকে এই সেকশনটাকে ডুপ্লিকেট করতে হবে। আর ডাইনামিক করলে শুধু একবার লিখবেন, আর 1000 লুপ চালাই দিলে 1000 বার শো করবে। তো দেখেন এই সেকশনের আবার অনেকগুলো ভাগ আছে। তো এখানে মেইন সেকশনটাকে আমি র্যাপ করে দিলাম সেকশন দ্বারা। এর ভেতরে অনেকগুলো ভাগ কি দেখেন, এখানে প্রোফাইল আছে, তার নাম আছে, এটা একটা সেকশন। তাহলে আমি তার পরবর্তীতে কি নেব, ডিপ। ডিপের পরে মনে করেন যে আমি সাপোজ বোঝানোর সাথে বলতে পি ট্যাগ নিলাম, প্রোফাইল একটা, আর এখানে নিলাম মনে করেন যে তার নেম, এখানে এটা পি ট্যাগ দিয়ে বোঝাচ্ছে, এখানে মনে করেন যে তার নেম। এই যে দেখেন সেকশনটা তো পুরোটা মিলে একটা সেকশন, সেটাকে সেকশনে র্যাপ করছি। আর এই একটা পার্ট, ডিভিশন বা অংশ, এই সেকশনের একটা অংশ, সেটাকে ডিবের ভিতর দিয়ে দিছি। আপনি চাইলে এটাও ডিবে দিতে পারেন, নট ইস্যু, সিমিলার জিনিস। কিন্তু সেকশন মানে একটা সেকশন যে আমরা বুঝি, সেটাই বোঝানোর জন্য সেকশন। ডিপ দিলে কোনো নট ইস্যু। আবার দেখেন
এটা আর একটা সেকশন, এখানে একটা টাইটেল আছে, এখানে একটা সাবটাইটেল আছে ভাই, মানে ডেসক্রিপশনের সামান্য অংশ আছে, রাইট সাইডে একটা ইমেজ আছে, ঠিক আর একটা ডিপ নিয়ে আমরা এভাবে করব। এই এ সাইড ও সাইড এগুলো করার জন্য সিএসএস, কিন্তু আমাদের একটা সেকশনের ভিতরে কতগুলো ডিভিশন থাকতে পারে সেইটা বোঝাচ্ছি। এইটা মিলে দেখেন আর একটা, আমি যদি বলি এখানে এইটা টোটাল একটা, এই ডিভিশনকে আবার আমরা দুইটা ডিভিশনে ভাগ করব, তাহলে যদি বলি পরের ডিভিশনটা, মনে করেন যে আমি জাস্ট এক্সাম্পল দিয়ে দিচ্ছি, দেখেন এই একটা ডিভিশন, এর ভিতরে আরেকটা ডিভিশন নিলাম, মনে করেন এই যে টোটালটা এখান থেকে এই পর্যন্ত একটা ডিভিশন, এই নিচের লাইনটা যেটা দেখাচ্ছে এই যে এটা, এরকে আমি দুইটা ডিভিশনে ভাগ করতে পারি, এইটা মিলে একটা ডিভিশন, কারণ এখানে অনেকগুলো অপশন আছে, স্টার আছে, তারিখ আছে, লাইক আছে, কমেন্ট আছে, এরকম এখানে আছে, এখানেও তিনটা আছে, এখানে চারটা আছে। বাম পাশেরটা মনে করেন এই একটা ডিভিশন, এটা আর একটা ডিভিশন, তাহলে দেখেন নেস্টেড আমরা কিন্তু আস্তে আস্তে নেস্টেডে চলে যাচ্ছি, একের পর এক নেস্টেড যাইতেই থাকবো, যত যা মানে আমাদের ডিজাইন কমপ্লেক্স হবে আমরা এভাবে নেস্টেড করতেই থাকবো আমাদের ইচ্ছা মানে ডিজাইন অনুযায়ী। তো এটা গেল। তো তো মানে এটা মূলত ট্যাগ মোটামুটি। আর ফুটার কি প্রত্যেকটা ওয়েবসাইটের একটা ফুটার থাকে নিচের দিকে, অনেক কিছু দেখাচ্ছে, আমার এত কিছু দেখানোর দরকার নাই, এখানে আসি। প্রত্যেকটা ওয়েবসাইটের একটা এই যে ফুটার, প্রত্যেকটা ওয়েবসাইটের দুইটা জিনিস কমন থাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে, এই যে হেডার, ফুটার। হেডার হলো এইটা, হেডারের মধ্যে কি থাকে, মেনু থাকে, সার্চ বার, এইসব বিভিন্ন যা যা আমি দেওয়ার দরকার তাই থাকবে। কোনো জায়গায় মেনু থাকে একটা, কোনো জায়গায় মেনু থাকে দুইটা, ন্যাব মেনু বা মেনু দুইটা থাকে। আর এইটা হলো ফুটার অংশ, এই যে এইটা, এই ফুটার ইউজ করার জন্য আমরা ফুটার ইউজ করতে পারি সরাসরি, অথবা ফুটার ইউজ করতে পারি, অথবা আমি ডিপ ট্যাগ ইউজ করতে পারি। মানে র্যাপ করার জন্য ডিপ ফুটার যেটা ইউজ করেন ব্যাপার না, কিন্তু আমি বলতেছি যে মেন কথা প্রাসঙ্গিকটা সবসময় ইউজ করার চেষ্টা করবেন, আর যেখানে কনফিউশনে পড়ে যাবেন ডিপ ইউজ করে দিবেন, শেষ। ডিপের উপর আর কোনো সলিউশন নাই। আচ্ছা, এবার যারা জানেন বা আচ্ছা আমি আর একটু পরে বলতেছি। আর দুইটা ট্যাগ আছে, সে দুইটা হলো অডিও আর ভিডিও, অডিও ট্যাগ আর ভিডিও ট্যাগ। আমরা এবার অডিও আর ভিডিও ট্যাগ দুইটা দেখে ইনশাল্লাহ আমি শেষ করে দিচ্ছি, কারণ আমাদের আসলে ওইভাবে আর নাই। তো সেটা করার জন্য আমরা কি করব, সেকশন, আমরা এখানে একটা সেকশন নেই, আমি চাচ্ছি এই হ্যাঁ এই সেকশনের ভিতরে অডিও ভিডিও দেখাবো। তো আমি একটা ডিভ নিয়ে নিলাম, এই ডিভের ভিতরে আমি দেখাচ্ছি যে ভিডিওটা দেখাবো। তো ভিডিওর জন্য একটা ট্যাগ আছে কি, ভিডিও ট্যাগ, ভিডিও ট্যাগ আছে, ভিডিওর ভিতরে সোর্সটা বলে দিতে হবে। এখন কথা হইলো ভিডিও যে কই পাবো, দেখে আসি। ভিডিও এখানে মনে আমার রেকর্ডিং ভিডিও থাকতে পারে, ছোটখাটো। হ্যাঁ, আচ্ছা, এটাই নিলাম আপাতত, কপি। আমরা যেখানে ছিলাম, আমরা যেখানে কাজ করতেছি না, এইখানে নিয়ে আসি। ক্লাস লেকচার অ্যাসেটসের ভিতরে এখানে আমরা একটা ফোল্ডার করতে পারি, এখানে একটা ফোল্ডার করলাম হলো ভিডিওস নামে, ভিডিওসের ভিতরে আমি ভিডিওটা দিয়ে দিলাম, ভিডিওসের ভিতরে ভিডিওটা দিয়ে দিলাম। তারপরে আমি এখানে আসি, তো দেখেন আমি শুধু ভিডিও লিখে যখন দিছি কি কিছু আসছে, কোথায় এই যে এখানে কিছু আসে নাই, বুঝছেন। আমি এই সেকশনটারে কমেন্টে দিয়ে দিই আর কি, কারণ এটা অনেক বড় হয়ে গেছে, তো এটা কাট করে দেই। যাই হোক, এইখানে ভিডিওটা আছে, এখন আসে না এখানে, এবার আমরা দেখব। দেখেন এখানে ভিডিও দিছি, ভিডিও দেওয়ার সাথে সাথে ভিডিওর সোর্সটা বলে দিতে হবে, ইমেজ ট্যাগের মতো, অ্যাঙ্কার ট্যাগের মতো। এখন আমার এটা কোথায় আছে, অ্যাসেটসের ভিতরে, ভিডিওসের ভিতরে, ওই যে MP4, এই যে দেখেন আমার ভিডিও চলে আসছে, দেখছেন আমি যে রেকর্ডিং ভিডিও করছিলাম, যে এই যে ভিডিও চলে আসছে। এখন দেখেন এই ভিডিও প্লে করার কোনো অপশন নাই,
দেখছেন আমার এই স্ক্রিনে চলে আসছে, কিন্তু ভিডিওটা প্লে করা। আচ্ছা আমি এটা একটা উইথ দিয়ে দিই, আসলে অনেক বড় হয়ে গেছে তো। এইটা মনে করেন যে উইথ দিয়ে দিলাম হলো 100 পিক্সেল। আচ্ছা 100 অনেক ছোট হয়ে যায় তাই না, 200 দিলাম। হ্যাঁ এই যে এখন এই ভিডিওটাতে আমি রান করব, তেমন কোনো অপশনই এখানে নাই। ইউটিউবে ভিডিও বা কোনো কিছু ভিডিও প্লেয়ারে ভিডিও অন করতে গেলে অনেক কিছু থাকে, কিন্তু এখানে আসলে ওই রকম কিছু নাই। তাহলে এটা আসলে আমরা কিভাবে পাবো? এইটা পাওয়ার জন্য আচ্ছা এখানে ভিডিও কিন্তু দুইভাবে দেখানো যায়। তো আমি এখানে একটা সোর্স ইউজ করছি, এখানে আর একটা প্রপার্টি ইউজ করি, কন্ট্রোলস। দেখি তো আসলে, দেখেন কন্ট্রোলস দেওয়ার সাথে সাথে দেখেন ভিডিও প্লে করার জন্য যতগুলো অপশন সব চলে আসছে। দেখছেন আমার ভিডিও কিন্তু প্লে হচ্ছে, কিন্তু এই ভিডিও তো সাউন্ড নাই। আমি একটা কাজ করছিলাম, সেই কাজের আর কি ভিডিও পাঠাইছিলাম সেটা। দেখেন এখানে ফুল স্ক্রিন করার মানে যতগুলো ইয়ে আছে সব, আমাদের যতগুলো অপশন থাকে, সাউন্ড বাড়ানো কমানো, এখানে সব কিন্তু অপশন চলে আসছে। আরও অপশন আছে আর কি কম বেশি। তো এটা হলো ভিডিও ট্যাগ। এখন ভিডিও ট্যাগ কি শুধু এইভাবে শো করানো যায়? না, ভিডিও কিন্তু আরও অনেকভাবে শো করানো যায়। এই যে ভিডিও ট্যাগের ভিতরে আমি আরেকটা ট্যাগ আছে, সেটাও শেখাই দেই, সোর্স। যেমন আমরা ওখানে সোর্স অ্যাট্রিবিউট ইউজ করলাম না, সোর্স অ্যাট্রিবিউট না ইউজ করে সোর্সের ট্যাগ আছে সরাসরি, সোর্সের সরাসরি ট্যাগ আছে। এই ট্যাগের ভিতরে এবার সোর্স দিয়ে দিলেও দেখেন যে আশা করি কাজ হবে। আর টাইপ সাথে সাথে ভিডিও MP4 এটা বলে দিবে আপনার ভিডিও যে টাইপ। দেখেন এখনও কিন্তু ভিডিওটা শো করতেছে, দেখছেন? অর্থাৎ এখানেও সোর্স দিয়ে ইউজ করতে পারেন, আবার এখানেও দেখা যাচ্ছে ভিডিওর ভিতরে সোর্সের ভিতরে ইউজ করতে পারেন। তো এটা গেল ভিডিও ট্যাগ। এবার আমরা আরেকটা ডিপ নেই, এবার আমরা দেখব হলো অডিও ট্যাগ। অডিও, আচ্ছা অডিও দেখার জন্য আসলে আচ্ছা অডিওটা একটু পরে আসি, আচ্ছা, এবার দেখেন আমরা তো আমাদের নিজস্ব আমার ল্যাপটপের কোনো ভিডিও থাকলে সেইটা আমি এইভাবে শো করাইতে পারি। আমি চাচ্ছি ইউটিউব থেকে কোনো ভিডিও শো করব, তখন আপনি কি করবেন? আপনি একটা টিউটোরিয়াল সাইট বানাবেন, এমন আপনার টিউটোরিয়ালগুলো সব ইউটিউবে লোড করা আছে। আপনি কি আপনার ল্যাপটপ থেকে কি টিউটোরিয়াল ভিডিওগুলো ওখানে লিঙ্ক করে করে দেবেন? তাহলে তো হবে না, কারণ আপনার ওইটা তো হোস্ট সার্ভারে হোস্ট করা থাকবে, কিন্তু আপনার ভিডিও তো আপনার পিসিতে, তাহলে তো কাজ হলো না। তাহলে আমরা কি করব? আমরা কিন্তু ভিডিওগুলো সব ইউটিউব থেকেই দেখাবো। এখন ইউটিউব থেকে কোনো ভিডিও দেখানোর জন্য কি করবেন? ইউটিউব থেকে কোনো ভিডিও দেখানোর জন্য সাপোজ যে ভিডিওটা দেখাবেন আমি প্লে করি। It's 9:15. How am I? আমরা আরেকটা নতুন ট্যাগ শিখতেছি, সেটা হলো এখানে বলে আইফ্রেম। আর আইফ্রেমের মাধ্যমেই আমরা ভিডিওগুলো শো করব। কারণ এইভাবে তো ভিডিও আমরা শো করব না আমাদের ডিভাইসে রেখে, আমরা ভিডিওগুলো ইউটিউবে আপলোড করে ওখান থেকে শো করবো। এই শেয়ারে যাবেন, শেয়ারে যাই ইমবেডে ক্লিক করবেন, এই যে আইফ্রেম দিয়ে দিয়েছে ইউটিউব, এইটার আইফ্রেম জেনারেট করে দিয়েছে, সরাসরি কপি করে নিয়ে আসেন। দেখেন আমরা মূলত ভিডিওগুলো ইউটিউব থেকে দেখে, যারা ওই টিউটোরিয়াল সাইট টাইট বানায় সব ভিডিও ইউটিউবে আপলোড করে এখানে দিয়ে দিলে দেখা যাচ্ছে এই দেখেন ভিডিওটা চলে আসছে, দেখছেন? এই যে ইউটিউবের ভিডিও। আপনি আপনার হলো ভিডিও বানাই ইউটিউবে করে ওই ভিডিওর প্রত্যেকটা ভিডিওর আইফ্রেম ট্যাগ থেকে ওই আইফ্রেমের এটা এখানে বসাই দিলে, এইটা হলো মূলত ভিডিওর লিঙ্ক। এই আইফ্রেমের মাধ্যমে আপনি যে ইউটিউবের যে কোনো ভিডিওর লিঙ্ক এখানে দিয়ে দিলে কিন্তু ভিডিওটা শো করবে। যে কোনো ভিডিওর লিঙ্ক এখানে দিয়ে দিলে মনে করেন যে শো করবে। টাকার জাজিমেন্ট আসলে ঘুম আসতো না। আমি কেটে দিলাম, দিয়ে লিঙ্ক যদি কপি হয়ে থাকে তো ভালো, আর না হইলে যা হোক এই আর একটা দিলাম। দেখেন তো ভিডিও চেঞ্জ হয় কিনা, কি দিছে, যাই হোক ওটা আপনারা দেখে নিন। এখানে আর কি এই প্রত্যেকটা ভিডিওর আমার হলো আইফ্রেম দিয়ে দিলে আর কি এখানে শো করবে, এবং এখানে অনেকগুলো কন্ট্রোল করতে পারবেন, সব কিছু করতে পারবেন ইউটিউব করে। তো এটা গেল। আরেকটা ট্যাগ আছে, আমি এটা বলি, অডিও ট্যাগ আছে, এইটাই শেষ ট্যাগ আর না। অডিও ভিডিও সেম আর কি, অডিও আমার কাছে নাই, এই জন্য আমি আর আপনাদের কিছু বলতেছি না। এই অডিও ট্যাগ অডিও ইউজ করবেন, অডিওর ভিতরে এখানে সোর্স সরাসরি বলে দিতে পারেন, অথবা সোর্স নামে এরও আছে, এখানে দিলে সোর্স বলে এরকম একটা অডিও বলে দিবেন আর কি, বুঝছেন? এখানে কিন্তু একটা ডেমো দিয়ে দিচ্ছে, আসলে এই নামের কোনো অস্তিত্ব নেই। এখানেও সোর্স দিতে পারেন অথবা এখানেও দিতে পারেন, ঠিক হুবহু ভিডিও ট্যাগের মতো। এখানেও কন্ট্রোলস দিয়ে আপনি অডিওর কন্ট্রোলস এটা করতে পারবেন। আমার কিন্তু এখানে কোনো অডিও নাই, এই যে দেখেন এখানে অডিও নাই বলে প্লে হচ্ছে না, দেখছেন এইটা? তো এখানে সাউন্ড কমানো বাড়ানো সব কিছু আছে। এইবার বলেন আপনাদের আসলে জানা মতে কোনো ট্যাগ বাকি গেছে কিনা ইম্পর্টেন্টের ভিতরে? আমার জানা মতে সব ট্যাগ শেষ।